আসসালামু আলাইকুম, গুড নুন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিডিএসএফ বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরামের পক্ষ থেকে। আমি তানিম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের আমরা যে ফ্রাইডে উইকলি টেকনিক্যাল সেশন করি, আজকে হচ্ছে 6th উইকলি টেকনিক্যাল উইকলি সেশন, যেটা আমরা 23rd এপ্রিল থেকে শুরু করেছিলাম। আজকে 6th সেশনটা আমাদের নিচ্ছে রাস্কিন পল, যিনি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে গ্রামীণফোন আইটিতে আছেন, এবং ওনার আজকের টপিক হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস। আমি শুরু করে দিচ্ছি। আমি রাস্কিন দাকে অনুরোধ করবো, রাস্কিন ভাই আপনি আপনাকে সংক্ষিপ্তভাবে ইন্ট্রোডিউস করে ইউ ক্যান স্টার্ট। এবং আমাদের সেশনের নিয়ম কারণ আপনারা অনেকেই জানেন, আমরা প্রথম 60 মিনিটস রাস্কিন ভাই প্রেজেন্টেশন নেবে এবং পরে 30 মিনিটস কোশ্চেন কিংবা ডিসকাশন করব। এর মধ্যে যদি কোনো ইমার্জেন্সি কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করলে আমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করব। সো রাস্কিন ভাই আপনার কাছে হ্যান্ড ওভার করলাম। থ্যাংক ইউ তানিম ভাই, থ্যাংক ইউ অল আপনারা এই সেশনটা জয়েন করার জন্য। তানিম বিডি সাহেবকে ধন্যবাদ যে আমাকে আসলে এই ধরনের একটা সেশনে ইনভাইট করার জন্য। এবং আমি আজকে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস এর উপরে আসলে সেশনটাতে ফোকাস করব। যেহেতু এটা একটা নিউ টেকনোলজি, আমার মনে হয় যে কম বেশি সবাই এনজয় করবেন। আর ডেফিনেটলি কোয়েশ্চেন থাকলে তানিম ভাই যেভাবে ইনস্ট্রাক্ট করেছেন আমরা আসলে সেভাবে এই কোয়েশ্চেন গুলো নিব। শুরু করি তাহলে। আচ্ছা, আমি বেসিক্যালি আমি নিজেকে যেহেতু একটু ইন্ট্রোডাকশন হিসেবে দিই। আমি বর্তমানে গ্রামীণফোন নিয়ে আছি। আমি গ্রামীণফোনের নেটওয়ার্ক সিকিউরিটি প্ল্যানিং এন্ড অপারেশন ফাংশনটা দেখি, এবং টেলকো ক্লাউড প্লাস আইটি ক্লাউডের ফাংশনালিটি গুলো আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এবং আমার মোটামুটি এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স, এর আগেও মোটামুটি কয়েক জায়গায় কাজ করা হয়েছে। তো কম বেশি অনেকেই আমার দেখা যাবে পরিচিত। সো আশা করি আপনারা সবাই কোঅপারেট করবেন, এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু নতুন দেওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আজকের টপিক হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস। সো এটা হচ্ছে আমার ইন্ডেক্স। আসলে আমি আজকে এই টাইটেল গুলো আসলে কভার করব এসডিএন সম্পর্কে। এসডিএন এর সাথে রিলেটেড কিছু জিনিস আমি কভার করার চেষ্টা করেছি এখানে, এবং আমার মনে হয় যে মোটামুটি এগুলো কভার করতে পারলে আপনাদের অনেক উপকারে আসবে আর কি। তো এসডিএনটা কি আসলে? এই এসডিএনটা বেসিক্যালি যদি এটার ফুল মিনিং বলি, এটা হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং। আমাদের যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি তারা কম বেশি নেটওয়ার্কিং নিয়ে কাজ করেছি। কাজ করতে গিয়ে দেখেছি যে হ্যাঁ, আমরা প্রচুর নেটওয়ার্কিং কম্পোনেন্টস লাইক রাউটার, সুইচ, আরো অন্যান্য কম্পোনেন্ট যেগুলোতে আসলে আমরা অনেক ম্যানুয়াল এফোর্ট দিয়ে কাজগুলো করতাম বা করতেছি, কন্টিনিউ করতেছি, এবং বড় বড় নেটওয়ার্কও অনেকে হ্যান্ডেল করতেছে। তো এই নেটওয়ার্ক গুলো হ্যান্ডেল করতে গিয়ে যে চ্যালেঞ্জ গুলো আছে, আমি আমি বলবো যে এসডিএন আসলে অনেকাংশেই আসলে এগুলো মিটিগেট করার চেষ্টা করেছে। এবং এই টেকনোলজিটা বলতে পারেন এখন কম বেশি সবাই অ্যাডপ্ট করতেছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলি, সেটা হতে পারে টেলকো কোম্পানি, সেটা হতে পারে যে কোনো আইএস, মানে বড় সার্ভিস প্রোভাইডার বা এমএফএস কোম্পানি, সবাই আসলে আস্তে আস্তে এসডিএন এর দিকে যাচ্ছে। সো এই টেকনোলজিটা বেসিক্যালি সফটওয়্যার বেস কন্ট্রোলার এবং এপিআই ইন্টারফেসের উপর বেস করে কমিউনিকেট করে তার আন্ডারলাইং হার্ডওয়্যারের উপর। আমরা আসলে ট্রেডিশনাল নেটওয়ার্কে দেখেছি যে এই ধরনের কোনো এপিআই ড্রিভেন ইনিশিয়েটিভ ছিল না। আমরা ম্যানুয়ালি কোনো ডিভাইসে লগ ইন করে এগুলোকে কনফিগার করার চেষ্টা করতাম, বা অনেক এনএমএস টুল আছে যেগুলোর মাধ্যমে হয়তো এসএনএমপি দিয়ে আমরা কনফিগারেশন দেখেছি। বাট যত দিন যাচ্ছে আমাদের টেকনোলজি আসলে আস্তে আস্তে এপিআই ড্রিভেন হয়ে যাচ্ছে, এবং অনেকটা সফটওয়্যার ডিফাইন হার্ডওয়্যারের উপর আমরা আসলে কম বেশি আজকাল রিলাই করি না। যেমন ফেসবুক বলেন, গুগল বলেন, এরা কমিউনিটি হার্ডওয়্যারের উপর এখন জোর দেয়, ওদেরও এসডিএন আছে। ওরাই দেখা গেল নিজেরাই হার্ডওয়্যার বানাইছে এবং হার্ডওয়্যার বানিয়ে ওটার উপরে এসডিএন চালাচ্ছে নিজেদের। কারণ ওদের যে পরিমাণ নেটওয়ার্কের দরকার, যে পরিমাণ ডাটা সেন্টারের দরকার, তারা যদি কমার্শিয়াল কোনো সাপ্লায়ারের কাছ থেকে হার্ডওয়্যার কিনে চালাতে চায়, এবং যে পরিমাণ ওদের রিসোর্সের এফোর্ট দেওয়া লাগবে, সেটা আসলে এসডিএন ছাড়া সম্ভব না। এবং তার জন্য তারা দেখা গেল কমিউনিটি হার্ডওয়্যার নামে নিজেরাই হোয়াইট বক্স হার্ডওয়্যার বানিয়ে নিছে ওদের সুবিধার জন্য। তো এটা একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে যে আমরা এসডিএন এ যেটা দেখি যে সে আসলে কন্ট্রোল প্লেনটাকে আলাদা করে ফেলে। আমাদের নেটওয়ার্কিং এর দুইটা প্লেনের কথা আমরা সবসময় শুনি, সেটা হচ্ছে কন্ট্রোল প্লেন, ডাটা প্লেন। আমরা ট্রেডিশনাল নেটওয়ার্কে এই ধরনের কন্ট্রোল প্লেন, ডাটা প্লেন সেপারেশন খুব কম হাতে গোনা কয়েকটা ভেন্ডর আসলে এই সেপারেশন নিয়ে কাজ করছে। বাট এসডিএন এ সম্পূর্ণ, মানে এসডিএন টা রিলাই করে সম্পূর্ণ যে কন্ট্রোল প্লেন ফাংশনটা সম্পূর্ণ নেটওয়ার্ক ডিভাইস থেকে আলাদা করে ফেলে, হার্ডওয়্যার থেকে সম্পূর্ণ আলাদা করে। এবং এটা হচ্ছে আপনার যে হার্ডওয়্যার ডিভাইসটা, সেটা শুধু ডাটা ফরওয়ার্ডিং এর জন্য ইউজ হয়, কোনো ডিসিশন মেকিং সে করে না।
আপনার এসডিএনটা আসলে কিছু কম্পোনেন্টের সমন্বয়ে তৈরি, লাইক হচ্ছে যে একটা এসডিএন কন্ট্রোলার বলে, যে আসলে এই পুরো নেটওয়ার্কটাকে কন্ট্রোল করে। আপনি সেন্ট্রালি একটা কন্ট্রোলার থেকে আসলে কমান্ড বা কোনো কনফিগারেশন, কমান্ডও না, কারণ এখানে কমান্ড জানতে হয় না, মোস্টলি গুই বেসড। আপনি ওখানে কোনো জিনিস যদি এক্সিকিউট করেন, সেটা আসলে সেন্ট্রালি আপনার নেটওয়ার্কের সব জায়গায় আসলে এক্সিকিউট হয়ে যায়। আর হচ্ছে যে আমাদের একটা নেটওয়ার্ক যদি বলি যে ডেলিভারি করতে হলে আমাদের আগে অনেক সময় লাগতো। দেখা গেল অনেক সিস্টেম অ্যাডমিন নেটওয়ার্ক টিমের উপর অনেক সময় রিলাই করতে, করতে ওয়েট করতে, করতে বিরক্ত হয়ে যায়। যে এদের আসলে কাজ কি? এত সময় কেন লাগে? আইপি চাইলে দিতে সময় লাগে, কনফিগার করতে বললে সময় লাগে, লিঙ্ক আপ করতে বললে টাইম লাগে। সো এই ধরনের অনেক ধরনের ফ্রাস্ট্রেশন অনেক সিস্টেম অ্যাডমিনের মধ্যে আমি নিজেও নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে বা নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিন হিসেবে দেখছি আমার লাইফে অনেক। সো এই ধরনের অর্গানাইজেশন যারা আসলে দিন কন্টিনিউয়াসলি আসলে নেটওয়ার্ক টিমটার উপর মানে ডিপেন্ডেবিলিটিটা কমায় ফেলতেছে। যে ঠিক আছে, নেটওয়ার্ক টিম ডেফিনিটলি ওখানে থাকবে, নেটওয়ার্ক টিমের দরকার আছে, নেটওয়ার্ক টিম রান করাবে। বাট দেখা গেল অধিকাংশ জিনিস আস্তে, আস্তে আমরা সিস্টেম অ্যাডমিনের হাতে ট্রান্সফার করে দিচ্ছি। কারণ দিন, দিন আমরা ক্লাউড নেটিভ অ্যাপ্রোচ এর দিকে যেহেতু যাচ্ছি, যেখানে আসলে আমরা পাবলিক ক্লাউড গুলোকে যদি ফলো করি, AWS বলেন, Azure বলেন, GCP বলেন, এখানে কিন্তু আপনি নেটওয়ার্ক থেকে শুরু করে সবকিছুই নিজেই আসলে এজ এ ইউজার নিতে পারেন। এজ এ সার্ভিস হিসেবে আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার যদি নলেজ থাকে তাহলে আপনি ওখান থেকে অ্যাডপ্ট করতে পারেন। তো HDN এর আসলে কিছু অ্যাডভান্টেজ আমি আজকে তুলে ধরবো। সেখানের মধ্যে যদি আমি বলি যে সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট। আপনার পুরো নেটওয়ার্ক একটা সেন্ট্রাল লোকেশন থেকে একটা কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল হয়। যেটা আসলে লিগেসিতে আমরা ওভাবে প্র্যাকটিস করি নাই বা দেখি নাই। এমন বলবো না যে লিগেসিতে এই ধরনের জিনিসপত্র আনে নাই। কিছু, কিছু OEM লিগেসিতেও এই ধরনের অ্যাপ্রোচ আনছে, চেষ্টা করছে। বাট টোটালি SDN এর মতো না। তারপর হচ্ছে আমাদের ক্লাউড নেটিভ অ্যাপ্রোচ, যেটা সেখানে যদি আমি অটোমেটেড প্রভিশনিং না থাকে নেটওয়ার্কের, তাহলে আসলে ক্লাউড নেটিভ অ্যাপ্রোচ আমরা অ্যাচিভ করতে পারবো না। কারণ এখানে এন্ড ইউজারই আসলে সবকিছুর মালিক। সে নিজেই নেটওয়ার্ক বানাবে, সে নিজেই ভিএম লঞ্চ করবে, সে নিজেই আসলে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবে। অনেকটা যেটা আমরা বলতেছি এখন ডেভঅপস কনসেপ্ট, যে ডেভঅপস এর একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার আসলে অলমোস্ট সবকিছুই জানতে হয়। এরপরে হচ্ছে আপনার আমি যদি বলি নেটওয়ার্কিং রিকোয়ারমেন্ট গুলো, যেগুলো আগে আমাদের অনেক দিন সময় লাগতো, সেগুলো কিন্তু এখন অনেক ফাস্টার ডেলিভারি করা সম্ভব, এবং টাইম টু মার্কেট যেকোনো প্রজেক্টের অনেক বেশি সময় কমিয়ে এনেছে এসডিএন। কারণ নেটওয়ার্ক আসলে রেডিনেস খুব স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব, উইদিন ফিউ ক্লিকস। এরপরে যদি বলি পলিসি ড্রিভেন নেটওয়ার্কিং আসছে, যার কারণে আপনি একটা সিঙ্গেল পলিসি যদি অ্যাপ্লাই করেন, আপনার পুরো নেটওয়ার্কে এটা ছড়াই যাবে। লাইক হচ্ছে আপনার নেটওয়ার্কে বলতে পারেন 10টা 20টা 30টা বা 50টা ডাটা সেন্টার আছে। এবার দেখা গেল আপনি আগে কি হতো, আমাদেরকে বসে, বসে প্রত্যেকটা লোকেশনের বা প্রত্যেকটা ডাটা সেন্টারের ডিভাইসে বসে, বসে কনফিগার করা লাগতো। একটা জিনিস মানে বিভিন্ন বার রিপিটিটিভলি করা লাগতো। এখন হচ্ছে আপনি সিম্পল এসডিএন কন্ট্রোলার থেকে একটা পলিসি বানাবেন, সেই পলিসিটা পুশ করবেন, আপনার পুরো নেটওয়ার্কে ওই পলিসিটা কাজ করা শুরু করবে, এবং পুশ হয়ে বা মানে সেন্ট্রালাইজ ওয়েতে ম্যানেজ হবে। আর যদি বলি অপারেটিং কস্ট, ডেফিনিটলি আপনার যেহেতু এখন হিউম্যান এফোর্ট কমে গেছে, ডেফিনিটলি অপারেটিং কস্টও অনেক কমে গেছে। তো এই অপারেটিং কস্ট শুনে অনেকেই মনে করবেন যে না, এসডিএন আসার পরে রিসোর্সের তো আর দরকার নাই, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের চাহিদা কমে যাবে। আমার মনে হয় না। এই নেটওয়ার্ক চালাতে গেলে যথেষ্ট দক্ষতা লাগে, এবং যথেষ্ট টেকনিক্যাল ক্যাপাবিলিটিস না থাকলে আপনার এই নেটওয়ার্ক চালানো সম্ভব না। যতই আমি সিস্টেম অ্যাডমিনের হাতে এই পাওয়ারটা তুলে দিই যে ওর নিজের নেটওয়ার্ক সে নিজে বানাবে, নিজের রাউট সে নিজে দিয়ে দিবে, যতই দিই, তারপরেও কিন্তু স্টিল দেয়ার ইজ এ নিড অফ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। কারণ এই প্ল্যাটফর্মটাকে দাঁড় করায় রাখতে গেলেও টেকনিক্যাল ক্যাপাবিলিটিস দরকার। এরপরে যদি বলি সিকিউরিটি নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত, অনেক বেশি মানে টেনশনে থাকে সব অর্গানাইজেশন। আপনি সিঙ্গেল কয়েকটা ক্লিকের মাধ্যমে এখানে মাইক্রো লেভেল সিকিউরিটি অ্যাচিভ করতে পারবেন, লাইক মাইক্রো সেগমেন্টেশন। আপনারা অনেকে হয়তো শুনছেন জিরো ট্রাস্ট নেটওয়ার্ক বলে একটা নিউ কনসেপ্ট আসছে, এনআইএসটি অ্যাপ্রুভড ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে আসলে আপনার প্রত্যেকটা হোস্টের সাথে কমিউনিকেট করতে পারবে না বাই ডিফল্ট। একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ডিসাইড করে দিবে কে কার সাথে কমিউনিকেট করতে পারবে। সো ওই লেভেলের টেকনোলজি আসলে কয়েকটা ক্লিকের মাধ্যমে আসলে এসডিএন অ্যাচিভ করা সম্ভব, যেটা লিগেসিতে আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ছিল, যে ম্যানুয়ালি এসিএল বা অ্যাক্সেস লিস্ট কনফিগার করে করে জিনিসগুলোকে অ্যাচিভ করা। যে নেটওয়ার্ক ডিজাইন অনেক বেশি সিম্পলিফাইড। এখানে এমন কোন নেটওয়ার্ক ডিজাইনের দরকার নাই যে এটাকে ডিজাইন করতে অনেক বেশি স্কিল বা ক্যাপাবিলিটিস লাগবে। যেকোনো কেউ এই নেটওয়ার্ক ডিজাইন করতে পারে, কারণ এখানে টপোলজিটা খুব ভেরি সিম্পল এবং ইউনিফাইড। আমাদের ওই আগের দিনের মতো অত কমপ্লেক্স নাই যে এজ হলে কি হবে, ডিএমজেড হলে কি হবে, ট্রান্সপোর্ট হলে কি হবে, ডাটা সেন্টারের অ্যাক্সেস লেয়ার কিরকম হবে, ওই ধরনের অত চিন্তা ভাবনার কিছু নাই। এরপর হচ্ছে আপনার হপ কাউন্ট যদি বলি, আমাদের আগে যেহেতু 3 লেয়ার বা 3 টায়ার আর্কিটেকচার মোস্টলি আমরা ফলো করতাম, তখন দেখা যেত হপের সংখ্যা অনেক বেড়ে যেত। এক হোস্ট থেকে আরেক হোস্টে যেতে হলে অনেক বেশি হপ ক্রস করে যেতে হইতো। এখন আর ওই ব্যাপারটা নাই, কারণ এনিকাস গেটওয়ে টাইপ টেকনোলজি চলে আসছে, যে আপনার যে সুইচে আপনার সার্ভার কানেক্টেড তার গেটওয়েটা ওই সুইচেই আছে।
এবং আপনি যদি এক সুইচ থেকে আরেক সুইচের হোস্টের কাছে রিচ করতে চান, মাত্র 2 হপের মাধ্যমে আপনি রিচ করতে পারবেন। এডিশনাল কোনো 3 হপ লাগবে না। যতক্ষণ না আপনি এক্সটার্নালি ডাটা সেন্টারের বাইরে যাবেন। ডাটা সেন্টারের ভিতরে সব কাজ একদম 2 হপে হয়ে যাবে এবং লো ল্যাটেন্সিতে। এরপর যদি বলি হার্ডওয়্যার রিসোর্স ইউটিলাইজেশন, আগে আমাদের লিঙ্ক থাকতো সবসময় অ্যাক্টিভ স্ট্যান্ড বাই। আমরা অ্যাক্টিভ নেটওয়ার্কের কথা চিন্তা করতে অনেকবার চিন্তা করতাম যে অ্যাক্টিভ নেটওয়ার্কে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অ্যাসিমেট্রিক রাউটিং বা ঠিক মতো জিনিসগুলো করা যাবে কিনা। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের আসলে যদি কাউকে বলা হয় যে অ্যাক্টিভ নেটওয়ার্ক ডিপ্লয় করতে, সে আসলে 10 বার চিন্তা করে অ্যাক্টিভ নেটওয়ার্কে যাবে কিনা। বাংলাদেশের 99% নেটওয়ার্কই হচ্ছে অ্যাক্টিভ স্ট্যান্ড বাই, লিগেসিতে যদি বলি। কিন্তু এসডিএন আসার পরে দেখা গেছে প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাক্টিভ এবং এখানে আপনার ওই যে লুপ টেনশন, লুপ প্রিভেনশন এসব নিয়ে কোনো টেনশন নাই। আগে এসটিপি নিয়েই দেখা যেত নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের ঘাম ঝরে যায় যে এসটিপি কিভাবে কনফিগার করবে, কিভাবে অ্যাক্টিভ স্ট্যান্ড বাই পাথ মেইনটেইন করবে, রিডান্ডেন্সি কিভাবে মেক শিওর করবে। এখানে বাই ডিফল্ট ডে 1 থেকেই হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক এবং রিডান্ডেন্ট এবং প্রত্যেকটা হার্ডওয়্যার এবং প্রত্যেকটা লিঙ্ক প্রপারলি ইউটিলাইজড। আপনার যতগুলো লিঙ্ক থাকবে প্রত্যেকটা লিঙ্ক ইউটিলাইজ হবে ডাটা সেন্টারের, এবং প্রত্যেকটা হার্ডওয়্যারের প্রত্যেকটা ইন্টারফেস ইউটিলাইজ হবে, যেটা মানে অ্যাক্টিভ আর কি। এরপরে যদি বলি ট্রেডিশনাল নেটওয়ার্কিং ভার্সেস এসডিএন এর একটা ডিফারেন্স আমি একটু দেখানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে আমার ট্রেডিশনাল নেটওয়ার্কে আমার একটা নেটওয়ার্ক ডিভাইসে কন্ট্রোল প্লেন আর ডাটা প্লেন ক্লোজলি কাপলড, মানে একই ডিভাইসে থাকে। এখানে কন্ট্রোল প্লেন আর ডাটা প্লেন টোটালি সেপারেট। আপনার কন্ট্রোল প্লেনটা থাকতেছে এসডিএন কন্ট্রোলারে, ডাটা প্লেনটা থাকতেছে নেটওয়ার্ক ডিভাইসে। কন্ট্রোল প্লেন আসলে কমান্ড এক্সিকিউট করে বা ইনস্ট্রাকশন দিবে আপনার ডাটা প্লেনকে যে ট্রাফিক আসলে ফরওয়ার্ড করতে হবে কোন পাতে, কোন লিঙ্কে, কোন ডিরেকশন। প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস লিগেসিতে ডিসাইড করতো যে ট্রাফিকটা কই যাবে, তারপরে ওই হিসেবে ট্রাফিক ফরওয়ার্ডিং করতো, রাউটিং সুইচিং যেটা বলতেছি আমরা। কিন্তু এখানে আসলে এসডিএন কন্ট্রোলারই ডিসাইড করতেছে আসলে ট্রাফিকটা কোথায় যাবে। নেটওয়ার্ক ডিভাইস শুধু ইনস্ট্রাকশনটা ফলো করবে, নাথিং এলস। ওর আর কোনো রোল নাই। নো সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট মডেল। যদি বলি লিগেসিতে আমরা তেমন সেন্ট্রালাইজ মডেলে ফলো করতাম না, কিন্তু এখানে নেটওয়ার্কটা সেন্ট্রালি ম্যানেজড। আমরা লিগেসিতে প্রত্যেকটা নেটওয়ার্কের, আমরা যদি ডাটা সেন্টারকে বিভিন্ন জোন বা মানে ফাংশনে ভাগ করি, ডিএমজেড জোন, এই জোন মানে ইনসাইড জোন, অনেকগুলো জোনে ভাগ করতাম। এই যে জোনগুলোতে আমরা যে ভাগ করি পেরিমিটার এই সেই, সেখানে আমাদের কিন্তু ডেডিকেটেড নেটওয়ার্ক ডিভাইস লাগতো। এখানে এই ধরনের কোনো কনসেপ্টই নাই। আপনার পুরো ডাটা সেন্টারে একটা সিঙ্গেল নেটওয়ার্ক, একটাই ফ্যাব্রিক, এবং প্রত্যেকটা ভিল্যান, প্রত্যেকটা রাউটিং, প্রত্যেকটা সুইচের প্রত্যেকটা অংশে অ্যাভেলেবেল। আপনি শুধু ডিসাইড করবেন যে আসলে কোনটা কোথায় যাবে। এপিআই ড্রিভেন কনফিগারেশন হতো না, এখানে কনফিগারেশন সম্পূর্ণ এপিআই ড্রিভেন। এটা যদি একটা টিপিক্যাল আর্কিটেকচার আমি যদি দেখাই ট্রেডিশনাল ভার্সেস এসডিএন, ট্রেডিশনাল আগে দেখেন আমাদের কোর, অ্যাগ্রিগেশন, অ্যাক্সেস তিনটা লেয়ার ছিল। এখানে ওই এই এসডিএন আর্কিটেকচার আসার পরে আর কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই, কোনো ডিজাইন নাই, জাস্ট সিম্পল 2 লেয়ার, একটা স্পাইন বলে, একটা লিফ বলে। আপনারা যদি খেয়াল করেন এখানে প্রত্যেকটা নোডের নিচে এক সুইচ থেকে যদি আরেক সুইচে যাইতে হয়, এখানে যদি কোনো ইয়ে থাকে, জাস্ট 2টা হপ, আপনাকে একটা হপ যাইতে হবে স্পাইনে, সেখান থেকে নেক্সট হপ হচ্ছে নেক্সট সুইচে। আর এই সুইচের ভিতরে যত কমিউনিকেশন আছে, যত গেটওয়ে, সব কমিউনিকেশন এই সুইচের ভিতরে থাকবে। আপনাকে আসলে কষ্ট করে এতটুকু গেটওয়ে পর্যন্ত আসতে হবে না, কারণ আপনার গেটওয়েটা এখানেই অ্যাভেলেবেল। প্রত্যেকটা সুইচে আপনার গেটওয়ে আছে। সো লো ল্যাটেন্সি পাচ্ছেন, অ্যাক্টিভ লিঙ্ক পাচ্ছেন, হার্ডওয়্যারের প্রপার ইউটিলাইজেশন পাচ্ছেন, এবং নেটওয়ার্ক ডিজাইনও অত কষ্টসাধ্যর কিছু নাই। প্রত্যেকজনের সাথে প্রত্যেকজনের কানেক্টিভিটি থাকবে স্পাইন টু লিফ, বাট লিফ টু লিফ কখনো কানেক্ট করার দরকার নাই বা করতে পারবেন না। এখানে একটাই সত্য যে আপনার লিফ সবসময় স্পাইনের সাথে কানেক্টেড থাকবে। এটাই হচ্ছে প্রিরিকুইজিট, এতটুকুই কাজ। এবং এই যে ফ্যাব্রিকটা, এই ফ্যাব্রিকটা অটোমেটিক আপ হয়ে যায়। আপনি যদি ফাইবার লিঙ্ক লাগান এবং বেসিক কিছু কনফিগারেশন কন্ট্রোলারে করেন, আপনার এই পুরো নেটওয়ার্কটা উইদিন 2 আওয়ার্স অর 1 আওয়ার্স রেডি করা সম্ভব, যেটা জীবনেও আগে এখানে আমরা ভাবি নাই সম্ভব। জীবনেও না, লিগেসিতে এটা সম্ভব না, করতে পারে নাই। কিন্তু এই জিনিস আমি পার্সোনালি প্র্যাকটিক্যালি দেখছি আরকি। ম্যাক্স একটা মানুষের ১ থেকে ২ ঘন্টা লাগে যদি আপনি এসডিএন কন্ট্রোলারটা কনফিগার করেন, এবং সেটাও করতে লাগে দেখা গেল 15 মিনিটস। এবং এসডিএন কন্ট্রোলার মিনিমাম ৩ টা অফার করে। অনেকগুলো ওইএম এর প্রোডাক্ট আমি মোটামুটি দেখছি মিনিমাম ৩ টা। ৩ টা থেকেই শুরু হয়। ৩ টার পরে আরো আপনি এক্সপ্যান্ড করতে পারেন। এসডিএন কন্ট্রোলারের সূত্রটা হচ্ছে আপনার ৩ টা যদি আপ থাকে ফুল ফাংশনাল, ২ টা যদি থাকে তারপরে আপনি কাজ করতে পারবেন। যদি আপনার ২ টা কন্ট্রোলার বসে যায় তাহলে আপনি রিড অনলি মোড এ চলে যাবেন। আপনার নেটওয়ার্ক এজ ইস রান করতে থাকবে, কিন্তু আপনি কোন চেঞ্জ করতে পারবেন না। কোন কনফিগারেশন ম্যানেজ করতে পারবেন না ওই সময়। ওই সময় আপনার পুরো ফ্যাব্রিকটা রিড অনলি মোড এ থাকবে। কিন্তু আপনার নেটওয়ার্কে কোনো আউটেজ হবে না। অ্যাপ্লিকেশন বা সার্ভিস বা প্রোডাকশন ট্রাফিক এজ ইস যেভাবে আগের মতো ছিল সেভাবেই চলবে। আন্ডারলে ভার্সেস ওভারলে। এসডিএন যদি আমরা জানতে চাই বা বুঝতে চাই, কয়েকটা মেজর টার্মস আছে, তার মধ্যে আন্ডারলে আর ওভারলে একটা মেজর কনসেপ্ট। আন্ডারলে কি জিনিস? আন্ডারলে হচ্ছে আপনার ফিজিক্যাল যে নেটওয়ার্কটা সেটাকে বলে আন্ডারলে। তার মানে আমার ট্র্যাডিশনাল নেটওয়ার্কের মতো একটা আন্ডারলাইং হার্ডওয়্যার থাকতেছে। এবার আন্ডারলে তে যেটা কি হয় যে মিনিমাম আইপি রিচেবিলিটিটা একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে এনশিওর করতে হবে।
আইপি রিচেবিলিটি বলতে আমি বুঝাচ্ছি লাইক হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি কনফিগার করা, রাউটিং কনফিগার করা, এটা মিনিমাম লাগবেই, সেটা এসডিএন আসুক আর যাই আসুক। সো তার মানে হার্ডওয়্যার লাগতেছে আমার এবং আন্ডারলে কিছু কনফিগারেশন লাগতেছে লাইক ট্রেডিশনাল। কিন্তু ওভারলে যেটা বলতেছে সেটা হচ্ছে আন্ডারলের উপর আরেকটা নতুন নেটওয়ার্ক রান করে, যাকে বলি আমরা ওভারলে। এবার এই ওভারলের একটা এক্সাম্পল যদি আমি পারফেক্ট জিজ্ঞেস করি বা আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে সাইট টু সাইট ভিপিএন হচ্ছে ওভারলের একটা পারফেক্ট উদাহরণ। আমরা ইন্টারনেটের উপর দিয়ে বা ডাটা কানেক্টিভিটির উপর দিয়ে অনেক ব্রাঞ্চ টু ব্রাঞ্চ বা অফিস টু অফিস কানেক্টিভিটি করি। এটা কি? এটা বেসিক্যালি ইন্টারনেট হচ্ছে আন্ডারলে আর ভিপিএনটা হচ্ছে ওভারলে। আমি ইন্টারনেটের উপর দিয়ে গিয়ে কি সাইট টু সাইট ভিপিএনটা বা যেকোনো রিমোট অ্যাক্সেস ভিপিএনটা এস্টাবলিশ করি। সো এখানেও সেম সিমিলার কাইন্ড অফ জিনিস ঘটে। এখানে হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যারের নেটওয়ার্কিং এর রিলেশনটা খুব ক্লোজ। এখানে হার্ডওয়্যার সফটওয়্যার ছাড়া সেপারেট কিছু না। দুইজন একজন একজনকে ছাড়া অসম্পূর্ণ। কিন্তু আপনি যদি এখানে ওভারলেতে আসেন, সে আসলে হার্ডওয়্যার নিয়ে অতটা চিন্তিত না। সে আসলে বুঝে যে আপনার আ হার্ডওয়্যার লাগবে, ডেফিনিটলি আইপি নেটওয়ার্ক লাগবে। বাট আমার আসলে ডেস্টিনেশনে রিচ করতে হলে এটার উপর দিয়ে আমি চলে যাব। লাইক হচ্ছে ফ্লাইওভারের মতো। প্রোটোকলস যদি বলি, আমরা এগুলো অনেকভাবে অনেকেই চিনি। বিজিপি, ওএসপিএফ, আইএসআইএস, ইআইজিআরপি, এগুলো ট্র্যাডিশনাল রাউটিং প্রোটোকল, এগুলো এখানেও লাগে। এবার ওভারলেতে যদি আসি, আমরা নতুন কিছু প্রোটোকল দেখবো, সেগুলো হচ্ছে লাইক ভিএক্সল্যান, যেটা আমরা আগে লেগেসিতে কোনদিন দেখিনি বা ট্র্যাডিশনাল নেটওয়ার্কে দেখিনি। এনভিজিআরই, জিআরই, ওটিবি, অনেকে বলবেন যে লেগেসিতেও তো ওটিবি আছে। হ্যাঁ, ওটিবি আছে, ওভারলে ট্রান্সপোর্ট ভার্চুয়ালাইজেশন নেক্সাস এর মধ্যে আছে বা কিছু কিছু ওইএম এর প্রোডাক্টে আছে। কিন্তু সবার মধ্যে আসলে এই ক্যাপাবিলিটি নাই। যেটা আসলে এসডিএন এর ক্ষেত্রে 100% মেক সিওর করে যে এই নেক্সট জেনারেশন প্রোটোকল গুলো ঠিকমতো কাজ করে। এখানে ভিল্যান ইউজ করে আন্ডারলেতে সাধারণত, যেটা লেগেসির মতো ট্র্যাডিশনালি, আর ওভারলেতে ইউজ হয় ভিএক্সল্যান। এটা হচ্ছে শুধুমাত্র রেসপন্সিবল এসডিএন এ আন্ডারলেটার কাজ হচ্ছে আইপি প্যাকেটটার আসলে ডেলিভারি করা, ট্রান্সপোর্ট করা, আইপি প্যাকেটটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। আর ওভারলে হচ্ছে আপনার এই যে ভিল্যান গুলো আছে, সেই ভিল্যান গুলোর মাধ্যমে আপনার ট্রাফিক ক্যারি করা আইপি নেটওয়ার্কের উপর দিয়ে। তার মানে ওভারলে যদি আমি বলি, ওভারলে হচ্ছে ফ্লাইওভার আর আন্ডারলে হচ্ছে নিচের রাস্তাটা, যেটার উপর দিয়ে ফ্লাইওভারটা দাঁড়ায় আছে। এভাবে এটি এবং এসডিএন এ এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং এটা ছাড়া বলতে পারেন যে এসডিএন সলিউশন কল্পনাও করা যায় না। ভিল্যান ভার্সেস ভিএক্সল্যান। ভিল্যান দেখছি আমরা অনেকেই পরিচিত ভিল্যান, আবার ভিএক্সল্যান বলতেছি। তো ভিল্যান কি করতো? আমাদের লেয়ার 2 নেটওয়ার্কটাকে সেগমেন্ট করতো। ব্রডকাস্ট ডোমেইন গুলোকে ভাঙতো। ছোট, ছোট সেগমেন্টে ভাগ করতো। আর ভিএক্সল্যান হচ্ছে আপনার এই ভিল্যানটার প্যাকেট গুলাকে আইপি নেটওয়ার্কের উপর ক্যারি করে এবং আপনার সেম লেয়ার 2 ডোমেইন আপনার মাল্টিপল লোকেশনে স্ট্রেস করতে পারে। তার মানে আপনি যদি চিন্তা করেন আপনার ঢাকা অফিসে একটা ভিল্যান আছে। আগে সেই সেম ভিল্যান হয়তো আমরা চিটাগাং এ কনফিগার করতে পারি। কিন্তু একই আইপি ব্লক কাজ করে না। একই নেটওয়ার্ক কাজ করে না। কিন্তু ভিএক্সল্যান কিন্তু আপনার মাল্টিপল না, সারা দেশে যতগুলো ব্রাঞ্চ আছে বা যতগুলো ডাটা সেন্টার আছে, একই ভিল্যান আপনি স্ট্রেস করে ওই ডাটা সেন্টার ইউজ করতে পারবেন। তার মানে আপনার ঢাকায় যদি আইপি 1 হয়, আপনি চিটাগাং এ আইপি 2 বসালে কাজ করবে। দিস ইস দ্য বেনিফিট। ভিএক্সল্যান এ আসলে লেয়ার 2 এক্সটেন্ড করা যায় অ্যাক্রস মাল্টিপল লোকেশন ডাটা সেন্টার। এটা ভিল্যান বেসিক্যালি 12 বিট ট্যাগ নিয়ে কাজ করে। তাই এর মেক্সিমাম নাম্বার হচ্ছে আপনার 4094। এটা একটা লিমিটেশন। বড় সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কে যেমন টেলকোর যদি বলি এনএফভিআই, আইটি এন্টারপ্রাইজ অনেক বলবো যে 4094 ইজ সাফিসিয়েন্ট। কিন্তু টেলকোর যদি বলেন নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশন ডাটা সেন্টার গুলোতে মানে থাউজেন্ড ভিল্যান লাগে, ওখানে থাউজেন্ড কানেক্টিভিটি লাগে। কারণ ক্লাউড নেটিভ। ওইসব জায়গায় আসলে এই 4094 ইজ এ স্মল নাম্বার। এই স্মল নাম্বারে আসলে ম্যানেজ করা সম্ভব না। সো এই লিমিটেশনটা আসলে ভিএক্সল্যান এ এসে ওভারকাম হয়, যেখানে আপনি 16 মিলিয়ন আ ভিএনআইডি বা ভিএক্সল্যান আইডি নিয়ে কাজ করতে পারবেন। কারণ ওটা 24 বিটস আ নিয়ে কাজ করে। এরপরে ভিল্যান আইডি আসলে রিপ্রেজেন্ট করে একটা ব্রডকাস্ট ডোমেইন। আপনার একটা ভিল্যান আইডি মানে একটা ব্রডকাস্ট ডোমেইন। আর ভিএক্সল্যান ভিল্যান আইডি কে বেসিক্যালি ভিএক্সল্যান আইডি তে ম্যাপ করে। ম্যাপ করে কেন? কারণ ওরও নিজস্ব একটা আইডি দরকার। এসটিপি ইউজ করে ভিল্যান ট্র্যাডিশনাল নেটওয়ার্কে, যেটা আসলে অর্ধেক নেটওয়ার্ক আপনার প্রপারলি ইউটিলাইজ করতে দেয় না। এসটিপি তে আসলে একটা অ্যাক্টিভ লাগে আর একটা ব্যাকআপ লিংক থাকে। একটা লিংক ডাউন হইলে আরেকটা লিংক দিয়ে রিডান্ডেন্সি কাজ করে। যেটা এসটিপি বা লুপ প্রিভেন্ট করে, লুপ ফ্রি পাথ এনশিওর করে। এখানে ওরকম কোনো ব্যাপার নাই। ভিএক্সল্যান এর ক্ষেত্রে আপনি প্রত্যেকটা লিংকে ইউজ করতে পারবেন এবং ও এসটিপির উপর রিলাই করে না। এ আপনার লেয়ার 2 ফ্রেম যদি বলি, লেয়ার 2 ফ্রেম কিন্তু এনক্যাপসুলেট করে। সেক্ষেত্রে ভিল্যান বেসিক্যালি ট্যাগিং ইউজ করে, ভিল্যান ট্যাগ। এই যে নাম্বারটা 10 থেকে 4094। আর ও বেসিক্যালি ইউজ করে ইউডিপি এনক্যাপসুলেশন। সে আসলে এটাকে এনক্যাপসুলেট করে ইউডিপি প্যাকেট হিসেবে এবং ম্যাক ইন ইউডিপি এনক্যাপসুলেশন টেকনোলজি বলে যে আপনার ম্যাক অ্যাড্রেসটাকে ইউডিপি প্যাকেটের ভিতরে এনক্যাপসুলেট করে। ওপেন ফ্লো এসডিএন এর ফার্স্ট এন্ড
আইবিএম আমি যদি বলি যখন জন্ম থেকে বা যখন ইনভেনশন হয়েছে সেদিন থেকে ওপেন ফ্লোটাই হচ্ছে মানে ফার্স্ট ইমপ্রুভমেন্ট অফ এসডিএন, যেটা আসলে ফার্স্ট এসডিএন স্ট্যান্ডার্ড ওপেন ফ্লোর উপর বেস করে আসলে এসডিএন টেকনোলজিটা দাঁড়ায় আছে। আপনার এই ওপেন ফ্লোটাই বেসিক্যালি যে প্রোটোকলটা, যেটা আসলে এসডিএন কন্ট্রোলার থেকে আপনার নেটওয়ার্ক ডিভাইসের সাথে যোগাযোগ করে। এটা ২ ধরনের এপিআই আছে ওপেন ফ্লোতে। একটা বলে নর্থ বাউন্ড এপিআই, একটা সাউথ বাউন্ড এপিআই। সাউথ বাউন্ড এপিআই হচ্ছে সেই এপিআইটা যেটা দিয়ে এসডিএন কন্ট্রোলার আপনার আন্ডারলাইং স্পাইনাল লিফকে কন্ট্রোল করে, কনফিগারেশন পুশ করে, কনফিগারেশন চেঞ্জ করে। এবার নর্থ বাউন্ড এপিআই এর কাজ কি? নর্থ বাউন্ড এপিআই হচ্ছে সেটা যেটা দিয়ে আপনি এক্সটার্নাল ডিভাইস বা থার্ড পার্টিকে ইন্টিগ্রেট করতে পারেন। একটা এক্সাম্পল যদি বলি, আগের দিনে আমাদের ফায়ারওয়াল কনফিগার করতে হতো ইন্ডিভিজুয়ালি, লোড ব্যালেন্সার কনফিগার করতে হতো ইন্ডিভিজুয়ালি। এখন কিন্তু যত নেক্সট জেনারেশন ফায়ারওয়াল আসতেছে সবাই কিন্তু এপিআই ড্রিভেন এবং তারা নর্থ বাউন্ড এপিআই সাপোর্ট করে। লাইক আপনি পালো আলতো বলেন, ফর্টিগেট বলেন, সিসকো ফায়ারপাওয়ার বলেন, সবারই কিন্তু রেস্ট এপিআই আছে। এই রেস্ট এপিআইটাই হচ্ছে একটা নর্থ বাউন্ড এপিআই এর পারফেক্ট এক্সাম্পল, যেটা দিয়ে আপনার ফায়ারওয়ালের সাথে এসডিএন কে ইন্টিগ্রেট করে ফেললে তারপর থেকে আসলে এসডিএন কন্ট্রোলার থেকেই আপনি ফায়ারওয়াল রুল দিতে পারবেন। এসডিএন কন্ট্রোলার থেকেই আপনি লোড ব্যালেন্সার কনফিগার করতে পারবেন। আপনাকে আর ওই একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে এসডিএন কন্ট্রোলারের বাইরে নেটওয়ার্কে আর কোথাও যেতে হবে না। ফায়ারওয়ালও সেখান থেকে কনফিগার করবে, লোড ব্যালেন্সারও সেখান থেকে কনফিগার করবে। সো এই বেনিফিটটাই আসলে ওপেন ফ্লো দেয় এবং ওপেন ফ্লোই আসলে সেই টেকনোলজিটা যে আসলে এই পুরো এসডিএন এর আসলে আন্ডারলাইং টেকনোলজি হিসেবে মেইনলি কাজ করে। আর হচ্ছে যে এসডিএন কন্ট্রোলার যে কনফিগারেশন চেঞ্জ করে সেগুলো সবকিছুই আসলে ওপেন ফ্লো মেক সিওর করে এবং পার্টিশনিং লাইক হচ্ছে সে ধরেন সেগমেন্ট করতে পারে। যেমন এসডিএন অনেক কিছু নতুন, নতুন টেকনোলজির কনসেপ্ট আছে টেনান্ট। আমরা অনেকেই শুনছি টেনান্ট মানে বুঝি ভাড়াটিয়া। তেমনি এসডিএন কি করে একই এসডিএন সেটআপের মধ্যে আপনি ভাড়াটিয়া দিতে পারবেন। অনেকগুলো সেগমেন্ট করতে পারবেন। আপনি একটা এসডিএন সলিউশনে দেখা গেল হোস্টেড এসডিএন সলিউশন যদি আপনি এজ এ সার্ভিস প্রোভাইডার অফার করতে চান, আপনি কিন্তু করতে পারবেন। লাইক হচ্ছে যে যেমন যেকোনো আইএসপি এসডিএন বেস একটা নেটওয়ার্ক যদি সার্ভিস নেটওয়ার্ক সে বানায়, সে কিন্তু মাল্টিপল কাস্টমারকে সেখানে টেনান্ট হিসেবে ডিক্লেয়ার করে একই সাবনেট, ওভারল্যাপিং আইপি এই ধরনের বেনিফিট গুলো দিতে পারবে এবং একজনের নেটওয়ার্ক আরেকজনের নেটওয়ার্ক থেকে ডিফারেন্ট, যদিও তাদের আইপি ব্লক একই, সবে একই, তাদের আন্ডারলাইং হার্ডওয়্যার একই, তাদের সব একই, কিন্তু টেনান্ট আলাদা। যেই মাত্র টেনান্ট আলাদা হবে তার মানে আপনার সবকিছু আপনার স্পেসিফিক। যারা অনেকে এমপিএলএস এ দেখছেন যে প্রোভাইডার এজ কনসেপ্ট, যে এখানে একই এমপিএলএস এর পপ থেকে ওরা মাল্টিপল কাস্টমারকে একই আইপি দিয়ে দেয়, ওভারল্যাপিং আইপি অ্যালাউ করে। সেম কনসেপ্ট টেনান্ট, জাস্ট আইসোলেশন অফ নেটওয়ার্কস ইউজিং সেম আন্ডারলাইং হার্ডওয়্যার। এরপর হচ্ছে ভিট্যাপ। ভিট্যাপটা কি? ভিট্যাপটা হচ্ছে ভিএক্সল্যান এর টানেল এন্ড পয়েন্ট। ভিএক্সল্যান আর কিছুই না, ভিএক্সল্যান বেসিক্যালি সাইড টু সাইড ভিপিএন এর মতো ছোট ছোট টানেল সেটআপ করে। এই যে আমি সুইচ দেখাইছিলাম লিভ সুইচ, আমি একটু পিছনে যাব। ভিএক্সল্যান বেসিক্যালি এই সুইচ থেকে এই সুইচের মধ্যে একটা টানেল সেটআপ করবে। এই সুইচ থেকে এর সাথেও টানেল সেটআপ করবে। সে বেসিক্যালি এই সুইচটাই বর্তমানে ডাটা সেন্টারে যদি আমি বলি যে আরো ৬টা ৭টা সুইচ আছে, তার সাথে সে টানেল সেটআপ করবে। ভিএক্সল্যান ইজ বেসিক্যালি এ টানেল। এবং টানেল যখন বলতেছি তার মানে ডেফিনিটলি এটা একটা ওয়ালে প্রোটোকল নিয়ে কাজ করে। সো ভিট্যাপ হচ্ছে এরকম একটা ইন্টারফেস যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা লিভ সুইচে একটা করে ভিট্যাপ থাকতে হবে, ভার্চুয়াল টানেল এন্ড পয়েন্ট। এবং ওই ভিট্যাপ হচ্ছে একটা লেয়ার 3 ইন্টারফেস, তার একটা আইপি থাকতে হবে। এবং সে এই এক আইপি থেকে আরেক আইপির সাথে টানেল এস্টাবলিশ করবে, ভার্চুয়াল টানেল আপনার এই আইপি নেটওয়ার্কের উপর দিয়ে। আর আইপি নেটওয়ার্কের উপর দিয়ে টানেল এস্টাবলিশ করতে পারে বলে লেয়ার 2 সাবনেটটা সে স্ট্রেস করতে পারে। তার যদি টানেলটা না থাকতো বা তার যদি এই রিচেবিলিটিটা না থাকতো লেয়ার 2 এক্সট্রেসটা, তাহলে কিন্তু আপনার একটা আইপি ঢাকাতে কাজ করবে, সেম সাবনেটের আইপি চিটাগাং এ কাজ করবে, এটা সম্ভব ছিল না। সো এই ভিট্যাপেই বেসিক্যালি সেটা এনাবল করে যে আপনি একই সাবনেটকে মাল্টিপল লোকেশনে স্ট্রেস করতে পারেন। ঠিক আছে? আপনারা অনেকে হয়তো মাইক্রোটিকের ইউআইপি টানেল দেখছেন। আপনারা হয়তো বলতে পারেন এটা তো মাইক্রোটিকেও ছিল। হ্যাঁ, মাইক্রোটিকের ইউআইপি টানেল শুধু মাইক্রোটিকের ইনভেনশন ছিল, সবার ছিল না। সব নেটওয়ার্কে কিন্তু এই ধরনের ইউআইপি লেয়ার 2 স্ট্রেস এর কনসেপ্ট তেমন ছিল না। বাংলাদেশে ইউআইপি যথেষ্ট পপুলার ছিল। কিন্তু এই জিনিস দেখা গেল, আমি আমার পার্সোনাল অর্গানাইজেশনে যদি বলি, আমরা আমাদের সারা দেশে একই ভিল্যান চালাই। একটা এমপ্লয়ির আইপি সারা দেশে একই। আপনি যেকোনো অফিসে আমাদের সারা দেশে যেকোনো অফিস থেকে অফিস করেন, আপনার আইপি সবসময় একই থাকবে। একই সাবনেট, একই ভিল্যান। এবং তার জন্য আলাদা কোনো কনফিগারেশনও নাই। সারা দেশে একই। এবং আমি যদি বলি বেসিক্যালি ক্রিয়েট করে এবং টার্মিনেট করে টানেলস বিটুইন ইচ ডিভাইস। আমি যেটা বললাম লিভ সুইচ টু লিভ সুইচ, এবং ভিএক্সল্যান এর ট্রাফিক কি সে এনক্যাপসুলেট করে এবং ডিক্যাপসুলেট করে। যেহেতু টানেল বলতেছি তাহলে ডেফিনিটলি টানেলের মধ্যে একটা এনক্যাপসুলেশন ডিক্যাপসুলেশন থাকে। আপনারা যারা আইপিসেক ভিপিএন নিয়ে কাজ করছেন সেখানে টানেল মোড ট্রান্সপোর্ট মোড ছিল, রাইট? টানেল মোডে কিন্তু এনক্রিপশন হইতো। এখানে একটাই ডিফারেন্ট, এখানে কোনো এনক্রিপশন নাই। ট্রান্সপোর্ট মোডে কিন্তু কোনো এনক্রিপশন হইতো না। সে শুধু এনক্যাপসুলেট ডিক্যাপসুলেট করতো। সো এটাও ওই ট্রান্সপোর্ট মোডের মতো। সে এনক্যাপসুলেট ডিক্যাপসুলেট করে, কিন্তু আপনার কোনো আইপিসেক ক্যাপাবিলিটি বা এনক্রিপশন ক্যাপাবিলিটি নাই। এনক্রিপশন করতে হলে আপনাকে আইপিসেক দিয়ে প্রোটেক্ট করতে হবে। সেটার জন্য কিছু, কিছু ওইএম কিছু, কিছু টেকনোলজি আনছে।
যেমন সিসকোর যেমন ম্যাক্সেক বলে একটা টেকনোলজি আনছে, যে আপনার ডাটা সেন্টারের এই যত ভিএক্সল্যান কমিউনিকেশন সেগুলোকে চাইলে আপনি এনক্রিপ্ট করতে পারবেন ডাটা সেন্টারের ভিতরে, এবং অটোমেটিক্যালি উইথাউট আপনার কোনো টাচ, হিউম্যান টাচ ছাড়াই, সে কোনো ভিপিএন টানেল এস্টাবলিশ করা ছাড়া ভিএক্সল্যান কমিউনিকেশনটাকে সে এনক্রিপ্ট করে ফেলে। মানে এটা যারা সিকিউরিটি নিয়ে প্রোটেকশন দিতে চান। অটোমেশন, অনেকটা অটোমেশন যদি বলি এসডিএন আসলে অটোমেট করতে পারেন। বিভিন্ন ওইএম এর প্রোডাক্ট অনুযায়ী অটোমেশন টেকনোলজি আছে। ডেফিনেটলি পাইথন ওয়ান অফ দ্য পপুলার, অ্যানসিবল ওয়ান অফ দ্য পপুলার। অ্যানসিবল আর পাইথন দিয়ে অলমোস্ট অনেক অর্গানাইজেশনই এখন অটোমেশন করতেছে। এবং এই যে পাবলিক ক্লাউড গুলো চলতেছে আমাদের অ্যাজিউর, এডব্লিউএস, জিসিপি, তারা অটোমেশন এসডিএন এই যে এই অ্যানসিবল আর পাইথন ছাড়া আর কিছুই না। কারণ আপনি একটা ইউজার সে এক ক্লিকের মধ্যে তার ডাটা সেন্টারের একটা সেগমেন্ট বা অংশ তৈরি করে ফেলতেছে, এবং একটা সেন্ট্রাল পোর্টাল থেকে পুরো সব জিনিস পাচ্ছেন, ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছেন, তারপরে হচ্ছে আপনার নেটওয়ার্ক পাচ্ছেন, স্টোরেজ পাচ্ছেন, ডেটাবেস পাচ্ছেন, সবকিছুই পাচ্ছেন। এগুলো আর কিছুই না, এই ধরনের অটোমেশন অ্যাচিভ করছে। এবং আপনার যদি বলি পপুলার টেকনোলজি গুলোর মধ্যে অ্যানসিবল আছে, পাইথন আছে, সেফ আছে, পাপেট আছে, সল্ট আছে, এগুলো সবই মার্কেটে পপুলার আপনার অটোমেশন টুলস বা অটোমেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আসলে মাল্টিপল ওইএম মাল্টিপল ভাবে সাপোর্ট করে। বা ওইএম বলতে আমি বুঝাচ্ছি মাল্টিপল ভেন্ডারের প্রোডাক্ট। যেমন সিসকো যদি একটা করে, জুনিপার হয়তো আরেকটা করে। সিসকো হয়তো একটা কাস্টমাইজ টুল বানাই নিছে, ও হয়তো জুনিপার হয়তো একটা ওপেন সোর্স প্রোটোকল নিয়ে কাজ করছে। কেউ মনে হয় হাত তুলছেন না, চ্যাট ওকে। এবার এসডিএন মানে এসডিএন এর কিছু অ্যাপ্লিকেশন আছে। এতক্ষণ আমি মোটামুটি জেনারিক এসডিএন টার্মস নিয়ে কথা বলছি। মোস্টলি আপনি যে আগের পিকচারটা দেখছিলেন, এটা ডাটা সেন্টারের একটা টপোলজি ছিল। একটা ডাটা সেন্টারে আসলে কি ধরনের টপোলজি থাকে। এখন এই এসডিএন এর কিছু সাব অ্যাপ্লিকেশন আছে, লাইক সফটওয়্যার ডিফাইন অ্যাক্সেস। আমাদের ডাটা সেন্টারের বাইরেও তো আরো অনেক ধরনের নেটওয়ার্ক আছে, লাইক হচ্ছে ক্যাম্পাস নেটওয়ার্ক, রিজিওনাল সাইটস এর ব্রাঞ্চ নেটওয়ার্ক। সো এসডিএন আসলে ক্যাম্পাস নেটওয়ার্ক থেকে শুরু করে ব্রাঞ্চ নেটওয়ার্ক পর্যন্ত ছড়াই গেছে। সফটওয়্যার ডিফাইন অ্যাক্সেস বেসিক্যালি হচ্ছে যেটা এন্টারপ্রাইজে আমরা ক্যাম্পাস নেটওয়ার্ক বলি, সেখানে আসলে আপনার ডাটা সেন্টারের বাইরে এবং ওয়াইনের বাইরে যদি বলি, ক্যাম্পাস নেটওয়ার্কটাকে আপনি ম্যানেজ করতে পারেন এসডিএ দিয়ে। বিভিন্ন ভেন্ডর এটাকে এসডি ল্যান বলে, কেউ এসডিএ বলে, এটা বিভিন্ন নামে ডাকে। বাট আপনি এই যে ল্যান আর ওয়াইফাই এন্টারপ্রাইজ নেটওয়ার্কে, এটা আসলে এসডিএ দিয়ে কন্ট্রোল করতে পারেন। এবং যদি বলি আপনার ডাটা সেন্টারে যে ধরনের ক্যাপাবিলিটি গুলো ছিল এখানেও আছে, হয়তো কম্পোনেন্ট ওয়াইজ এখানে কিছু জিনিস বেশি থাকে যেটা ডাটা সেন্টারে নাই। যেমন আপনার ডাব্লিউএলসি ডাটা সেন্টারের ক্ষেত্রে ছিল না, অনেকে ন্যাক ইউজ করেন, সো ওটা ডাটা সেন্টারের ক্ষেত্রে ছিল না। এই এসডিএ সলিউশন আসলে এটা একটা ইন্টিগ্রেটেড সলিউশন, যেখানে ডাব্লিউএলসি থাকে, এসডিএন থাকে, এসডিএন কন্ট্রোলার থাকে, প্লাস আপনার ন্যাকও থাকে, এবং সবগুলো টাইটলি ইন্টিগ্রেটেড থাকে। মানে আপনি সেন্ট্রালি ম্যানেজ করতে পারবেন, এটাই আর কি এক্সপেকটেশন। এবং এখানেও আপনার ওভারলে আন্ডারলের কনসেপ্ট আছে, এখানেও সেম আপনার এবং এখানেও স্পাইন লিফের মতো, এটা এখানে আসলে বলে বর্ডার আর অ্যাক্সেস। মানে আমরা যেটা স্পাইন লিফ বলতাম ডাটা সেন্টারে, সেটাকে এখানে বলে আসলে বর্ডার আর অ্যাক্সেস। যেটা মানে ওয়ান ফেসিং বা এক্সটার্নাল ফেসিং সেটাকে বর্ডার বলে, আর যেটা ইউজার ফেসিং বা এন্ড ইউজার ফেসিং ডিভাইস টার্মিনাল ফেসিং সেটাকে বলে অ্যাক্সেস। এবং এখানেও 2 লেয়ার। এটা কিছু কিছু ওইএম এর ক্ষেত্রে আমি 3 লেয়ারও দেখছি। যেমন তারা বলে যে মাঝখানে একটা অ্যাগ্রিগেশন লেয়ার এড করতে। সেটা যারা মাল্টিপল হপ চান না বা লেস বা লিমিটেড হপ চান, তারা আসলে এই 2 লেয়ারটাই আসলে সবচেয়ে এফিশিয়েন্ট। এবং এখানেও প্রত্যেকটা লিংক আপনার প্রপারলি ইউটিলাইজ এবং ক্রিস ক্রস কানেক্টিভিটি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে এসডি ওয়ান। এটার আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে আপনার এসডি ওয়ান, যেটা হচ্ছে ব্রাঞ্চ নেটওয়ার্কিং এ মোস্টলি হেল্পফুল। আমরা যদি বলি একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে এরকম যে আমাদের অর্গানাইজেশন ধরেন টেলকো, আমাদের টেলকোর নিজস্ব ট্রান্সমিশন আছে। আমাদের আসলে আমরা কোনো আইএসপি থেকে লিংক নিই না। তো আমি আমার আইএসপি থেকে যেহেতু লিংক দিই না, আমার আসলে এগুলো নিয়ে অত বদারেশন বা চিন্তা করার বিষয় নাই। লাইক হচ্ছে আমার ট্রান্সমিশন আছে, 2টা লিংক আছে, আমার 2টা লিংক ইউটিলাইজ হইলো কি হইলো না আমার নিজস্ব, ইনভেস্টমেন্ট আমার নিজস্ব। তারা আমাকে ট্রান্সমিশন লিংক চাইলেই দিয়ে দিছে। কিন্তু আপনি যদি এখন চিন্তা করেন একটা ব্রাঞ্চ, ব্যাংকের ব্রাঞ্চ, সে কিন্তু মাল্টিপল আইএসপি নিয়ে কাজ করে। এবার মাল্টিপল আইএসপি লিংক গুলা কি আমরা প্রপারলি ইউজ করতে পারি? আমার মনে হয় না। আমরা যখনই অ্যাক্টিভ এর চিন্তা করি বা প্রপারলি ইউটিলাইজেশনের চিন্তা করি বা লো ল্যাটেন্সির কথা চিন্তা করি, সেটা কিন্তু আমরা ওই ট্রেডিশনাল নেটওয়ার্কে ওভাবে পারি না। যেমন আপনি যদি এসডি ওয়ান ইউজ করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার 2টা লিংকই একটা অ্যাক্টিভ পাথ হিসেবে আপনি ইউজ করতে পারবেন, 2টা আইএসপি লিংক। এবং আপনি এটাও ডিসাইড করতে পারবেন যে আসলে কোন লিংকের ল্যাটেন্সি এখন কত। যদি ল্যাটেন্সিতে কোনো বেশি থাকে, তাহলে ওদিক দিয়ে রাউট করবে না। ওই ডেস্টিনেশনের ট্রাফিক সে যেটা দিয়ে বেটার সেটা দিয়ে যাবে।
দেখা গেল জিটার আছে বা প্যাকেট লস আছে, সে কিন্তু প্রবিং করতে পারে, সে ডিসাইড করতে পারে বা ডিটেক্ট করতে পারে, এবং এতটাই ইন্টেলিজেন্ট এটা যে অ্যাপ্লিকেশন অ্যাওয়্যার রাউটিং ও সাপোর্ট করে। লাইক হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আপনি যদি বলে দেন যে ক্লাউড অ্যাপ্লিকেশন যাবে এই আইএসপি দিয়ে, ডাটা সেন্টার যাবে এইদিকে, আপনি এভাবেও করতে পারেন। আপনি রেশিও ডিফাইন করতে পারেন 50-50, 40-60, যে এত পার্সেন্ট ট্রাফিক যাবে আমার এদিকে আর বাকি পার্সেন্ট ট্রাফিক যাবে অন্যদিকে। এবং আপনার ক্লাউড অ্যাপ্লিকেশন দিন দিন যত বাড়ছে আপনি মাল্টিপল আইএসপি ইউজ করতে পারবেন, মাল্টিপল ইন্টারনেট টাইপ ইউজ করতে পারবেন, কোনো লিমিটেশন নাই। লাইক হচ্ছে আপনি একটাতে এমপিএলএস দিলেন, একটাতে বললেন যে টেলকোর ই1 নিবেন, আবার আরেক জায়গায় বললেন যে 4G একটা ডঙ্গল দিয়ে করবেন, কোনো সমস্যা নাই। আপনার কাজ হবে শুধু ওয়্যান গুলোকে রাখা, আপনার নিজস্ব ডিসিশন অনুযায়ী সে ডিস্ট্রিবিউট করতে পারবে ট্রাফিক, এবং আপনাকে অনেকগুলো বেনিফিট দিতে পারবে। এবং যেটা ভালো দিক সেটা হচ্ছে জিরো ট্রাস্ট প্রভিশনিং। আপনার কোনো ডিভাইস কনফিগার করার কোনো টেনশন নাই। একটা সেন্ট্রালাইজ জায়গা থেকে ক্লিক দিবেন, আপনার সব ব্রাঞ্চ একসাথে কনফিগার হয়ে যাবে এবং তার জন্য কোনো হ্যাসেল নাই। এবং কোনো যদি ফল্টও হয়, জাস্ট প্লাগ এন্ড প্লে, ডিভাইসটা খুলবেন আর লাগাবেন। একটা ম্যানেজমেন্ট আইপি বসাতে হয় মিনিমাম কনসোল দিয়ে, সেটা করতে পারলেই রিচেবিলিটি পেলে এসডিএন কন্ট্রোলারের সাথে সে কনফিগারেশন পুশ হয়ে যাবে তার মধ্যে। সো আগের থেকে মানে সবকিছুই দেখা গেল অপারেশন এন্ড মেইনটেন্যান্স অনেক বেশি ফাস্টার এবং অনেক বেশি ইজিয়ার, এবং ইউজার এক্সপেরিয়েন্স এখানে মারাত্মক। লাইক হচ্ছে যে আপনি কখনো চিন্তাই করতে হবে না, যেটা আমাদের ট্রেডিশনাল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের ঘুম হারাম হয়ে যায়, আইএসপির পিছনে পিছনে দৌড়াইতে হয়। সমস্যা নাই, আপনার একটা আইএসপি লিংক ডাউন, কোনো সমস্যা নাই, আরেকটা দিয়ে যাচ্ছে। আপনার আইএসপির প্যাকেট লস আছে, টেনশন নাই, ওকে ওরটা ওর থাকুক, আমার ট্রাফিক যেটা ঠিক আছে ওটা দিয়েই যাবে, ইনসিডেন্ট হবে না। হ্যাঁ, তার মানে কি আমার ওই লিংকটা ঠিক করতে হবে না? করতে হবে, আমার আইএসপি কে জানাতে হবে, কিন্তু ও যতক্ষণ এটা রিস্টোর করে না ততক্ষণ আমি ইউজারকে সাফার করতে দিতে হবে না। ইউজারের এক্সপেরিয়েন্স কন্টিনিউ করবে। তো এইখানে যদি আমি দেখি বিভিন্ন প্রোভাইডারের মানে যে কনসেপ্টটা হয় যে আপনার যতগুলা ব্রাঞ্চ আছে তারা বেসিক্যালি ইন্টারনেটটা এভাবেও যেতে পারে। আবার অনেকে বলতে পারেন যে হ্যাঁ, সিকিউরিটি ডাটা সেন্টার, আমাদের তো অনেক অর্গানাইজেশনের পলিসি আছে প্রক্সি দিয়ে ইন্টারনেটে যেতে হবে। সেটাও ঠিক আছে। যেসব অর্গানাইজেশন চিন্তা করেন যে প্রক্সি দিয়ে ছাড়া ট্রাফিক বাইরে যাইতে পারবে না নেটওয়ার্কের, তাদের জন্য আসলে আরেকটা সলিউশন এসডিওয়ান আনছে, সেটা হচ্ছে এই যে এজ গেটওয়ে গুলা বানাইছে ওরা প্রত্যেকটা লোকেশনে, এগুলো ইটসেলফ ফায়ারওয়াল ক্যাপাবিলিটি থাকে এবং আরো অ্যাডভান্স কিছু ক্যাপাবিলিটি থাকে, লাইক কিউওএস থেকে শুরু করে আরো অ্যাডভান্স ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র কিন্তু ওরা ব্রাঞ্চের ডিভাইস গুলোতে এখন দিয়ে দিছে। আপনি ফর্টিগেট বলেন বা আরো কিছু ওইএম আছে যাদের ছোট ছোট ডিভাইস, একদম খুব কম দামি ডিভাইসের ভিতর যাদের দেখা গেল 10,000 ব্রাঞ্চ আছে বা অনেক এটিএম আছে সারা দেশে, তারা কিন্তু এখন আস্তে আস্তে এই ধরনের চিন্তা করবে যে ছোট্ট একটা ডিভাইস লাগাই দিবে, সেটার ভিতর ফায়ারওয়ালও থাকবে, সেটার ভিতর সব থাকবে অল ইন ওয়ান, এবং সেটাই আসলে এসডি-ওয়ান এর একটা এজ গেটওয়ে হিসেবে কাজ করবে। তাইলে কিন্তু আপনার সিকিউরিটি কনসার্নটাও আর কিন্তু এখানে ম্যাটার না, যে প্রক্সি ছাড়া সেন্ট্রালাইজড লোকেশনে ডাটা সেন্টার ছাড়া যেতে পারবে না। যে যেদিক দিয়ে শর্টেস্ট পাথ সে সেদিকে ফলো করবে। ডাটা সেন্টারের ট্রাফিক ডাটা সেন্টারের দিকে যাবে, ইন্টারনেটের ডাইরেক্ট ইন্টারনেটে চলে যাবে। তাইলে আপনার ইউজার এক্সপেরিয়েন্স, ল্যাটেন্সি এই ধরনের জিনিসগুলো অনেক বেশি ইমপ্রুভ করবে। যদি বলি মার্কেটে সলিউশনের কি অবস্থা, মার্কেটে সলিউশনে এসডিএন এর যদি বলি ডাটা সেন্টারের জন্য, এখানে কিছু ওইএম এর নাম আমি জাস্ট দিছি, জাস্ট আপনার একটা মেজর শিফট আছে, সেটা হচ্ছে যেসব ওইএম এর হার্ডওয়্যার আপনাকে প্রোপ্রাইটারি কিনতে হবে তাদেরকে আমি বলতেছি আন্ডারলে এন্ড ওভারলে, তাদেরকে বলা হয় আন্ডারলে এন্ড ওভারলে। তার মানে আপনার হার্ডওয়্যারটাও তার থেকে কিনতে হবে, আপনার এসডিএন নাইলে কাজ করবে না। সেরকম ওইএম গুলো হচ্ছে সিসকো, এসিআই, জুনিপার, কন্ট্রেল। আপনি যদি ওদের এসডিএম সলিউশন ডাটা সেন্টারের জন্য কিনেন, আপনাকে তাদের হার্ডওয়্যারটাও কিনতে হবে, স্পাইনাল লিফটটা তার থেকেই কিনতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আহ, আমি হার্ডওয়্যার কিনবো না, আন্ডারলেতে ধরেন যে কোনো ধরনের নেটওয়ার্ক ডিভাইস থাকবে, আমি ওভারলেটা মেক শিওর করব। সেটা হইতেছে নোয়াচ নেটওয়ার্কস আর ভিএমওয়্যার এর এনএসএক্স। এরা আসলে হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট, মানে তারা আসলে পুরো এসডিএন সলিউশনটা কাজ করে সফটওয়্যার ড্রিভেন। পুরো জিনিসটাই রাউটার থেকে শুরু করে সবকিছু উনাদের হচ্ছে সফটওয়্যার, উনাদের শুধু আইপি রিচেবিলিটিটা দরকার। উনাদের আসলে আপনার আন্ডারলাইং কি ফিজিক্যাল হার্ডওয়্যার আছে সেটার দিকে আসলে ফোকাস না, এবং তাদের আসলে ডিপেন্ডেন্সিও নাই। সবাই মার্কেট লিডার, তারা সবাই যে যেভাবে নেয়, কেউ পছন্দ করে শুধু ভার্চুয়াল, কেউ পছন্দ করে না আমাকে ফিজিক্যাল লেয়ার পারফরমেন্স লাগবে। কারণ ভিট্যাপ যেটা বলছিলাম সেই ভিট্যাপটা দুই ধরনের হয়। এই এই ধরনের ক্ষেত্রে ভিট্যাপটা হার্ডওয়্যারও হয়, সফটওয়্যারও হয়। আর এই ক্ষেত্রে ভিট্যাপটা শুধুমাত্র সফটওয়্যার ভিট্যাপ। তো সফটওয়্যার ভিট্যাপের কারণে অনেকে যদি কনসার্ন থাকেন যে না সফটওয়্যার ভিট্যাপের পারফরমেন্স বেশি খারাপ হবে কিনা, ঠিক হবে কিনা, কারণ হাইপারভাইজারের উপরে আপনার ফুল ডিপেন্ডেন্সি থাকবে। মানে আপনি যদি ভিএমওয়্যার এনএসএক্স বলেন বা এরা যদি ইউজ করেন, এটা কিন্তু আপনার হাইপারভাইজারের উপর ডিপেন্ডেন্ট। আপনার হাইপারভাইজারের যদি কোনো পারফরম্যান্স ইস্যু থাকে, বটলনেক থাকে, তাহলে কিন্তু আপনারও প্রবলেম ফেস হবে। আর এক্ষেত্রে হচ্ছে ডেডিকেটেড হার্ডওয়্যার ওর প্রোডাক্ট 100% গ্যারান্টেড। কস্টের ক্ষেত্রে যদি বলেন ডেফিনেটলি এটা কস্টলি হবে, হার্ডওয়্যার যেহেতু নিতে হচ্ছে এটা একটু কস্ট কম হতে পারে। হুম,
এরপরে যদি বলে এসডিএ ক্যাম্পাসে, এটার ইউজ কেস হচ্ছে ক্যাম্পাসে, সেটার ক্ষেত্রে আন্ডারলেয়ার ওভারলে মোস্টলি ইউজ হয়। মার্কেটে এই মুহূর্তে যদি বলি এখানে মেজর 3টা ওইএম আছে যাদের প্রোডাক্ট খুব প্রমিনেন্ট, সিসকোর এসডিএ আছে বা ডিএনএ বলে এটাকে, জুনিপারের মিস্ট আছে, আর হুয়াওয়ের ক্লাউড ক্যাম্পাস আছে। তারাই মোটামুটি এখন সলিউশনটা প্রোভাইড করতেছে। এরপরে যদি বলি এসডি ওয়ান এর ক্ষেত্রে আপনার 2 ধরনের ইয়ে আছে আর কি। সেটার ক্ষেত্রে যদি বলি আন্ডারলেয়ার ওভারলে ভেন্ডর হচ্ছে জুনিপার মিস্ট, তাদের হার্ডওয়্যার আপনার কিনতে হবে। হুয়াওয়ে ক্লাউড ক্যাম্পাস, তাদের হার্ডওয়্যার আপনাকে কিনতে হবে। সিসকো মিরাকি, তাদের হার্ডওয়্যার কিনতে হবে। ভিএমওয়্যার ভ্যালো ক্লাউড, এক্ষেত্রে তার হার্ডওয়্যার ভিএমআর তার নিজস্ব এজ গেটওয়ে আনছে, করতে হবে। ফর্টিগেটে আপনার নিজস্ব ইয়ে করতে হবে। আর একটু আমি এটা সরিয়ে নিই। আর ওভারলে কিছু ভেন্ডর আছে যারা আসলে কমিউনিটি হার্ডওয়্যারের উপর বিশ্বাসী। আপনি একটা হাইপারভাইজার দিবেন, ও ভিএম হিসেবে ওটা রাউটারটাকে ইনস্টল করে নেবে। হাইপারভাইজার হতে পারে ভিএমওয়্যার এর, কেভিএম এর, অথবা অন্যান্য মাইক্রোসফটের হাইপার-ভি, এই ধরনের হাইপারভাইজার দিলেন। ফিজিক্যাল সার্ভার আপনি যেটা ইচ্ছা সেটা নিলেন, ওরা জাস্ট আপনাকে ভার্চুয়াল মেশিন ইনস্টল করবে এবং সেটাই এজ গেটওয়ে হিসেবে কাজ করবে। এবং এই ধরনের ভেন্ডর গুলোর আসলে পাবলিক ক্লাউডে তাদের কন্ট্রোলারটা থাকে। পাবলিক ক্লাউড তারা আসলে মানে অন প্রেমে লোকেশনে কিছু রাখে না। আপনার ইন্টারনেট থাকলেই আপনি পাবলিক ক্লাউডের সাথে ওই লোকেশন গুলো কন্ট্রোল করবে। এবার একটা কোয়েশ্চেন আসতে পারে, ইন্টারনেট চলে গেলে কি হবে? যেহেতু কন্ট্রোলারটা ইন্টারনেট চলে গেলে কোনো সমস্যা নাই। আপনার যে এক্সিস্টিং কনফিগারেশন আছে বা ফাংশনালিটিস আছে সেটা অ্যাজ ইজ চলতে থাকবে। হ্যাঁ, ইন্টারনেট চলে গেলে আপনি বলতে পারেন ভাই ইন্টারনেট তো নাই, তাইলে আর কি লাভ? লিস্ট অনেকের ব্রাঞ্চ কানেক্টিভিটি যদি হয়, ইন্টারনেট চলে গেলেও তাদের ব্রাঞ্চের কাজগুলো তো করতে পারবে। যেমন ব্যাংকের কিন্তু বা টেলকো কোম্পানি, তাদের কিন্তু ইন্টারনেটে অতটা কাজ নাই। তাদের ইন্ট্রানেটে যে পরিমাণ কাজ, ডেইলি ট্রানজাকশন বা যে পরিমাণ সফটওয়্যারে কাজ করতে হয়, সেটার জন্য আসলে মানে এসডি-ওয়ান এ আসলে ইন্টারনেট ডিপেন্ডেন্সি যদি বলি ওভারলে গুলোতেও যান, তাহলে কোনো ডিপেন্ডেন্সি নাই। আর এসডি-ওয়ান এর ক্ষেত্রে যেগুলো অল ইন ওয়ান বলছি, যেমন আপনি বিভিন্ন ওইএম আছে যারা অফার করতেছে যে অল ইন ওয়ান। আপনার এজ গেটওয়েটা হবে অল ইন ওয়ান। আপনার আর কোনো টেনশন নাই। আপনার সেন্ট্রালি পেরিমিটারে কোনো ফায়ারওয়াল থাকুক আর না থাকুক, আপনার ওর প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে ফায়ারওয়াল, সাথে রাউটার, সুইচ, হোয়াটএভার অল ইন ওয়ান, ওয়্যারলেস কন্ট্রোলারও। আপনার যদি এপি-টেপি থাকে সেগুলোও সে ওয়্যারলেস কন্ট্রোল, মানে একটা সিঙ্গেল ডিভাইস দিয়ে পুরো আপনার ব্রাঞ্চটা কন্ট্রোল হবে এবং সিঙ্গেল গেটওয়ে বেস। এটাই আরকি আমি মোটামুটি তামিম ভাই আমি শেষ করছি। তো আমি এখন কোয়েশ্চেন আনসার গুলো একটু নিতে চাইবো। থ্যাংক ইউ রাস্কিন ভাই। আপনি আসলে যারা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরদের একদম কনসেপচুয়াল লেভেলে অনেক কিছু ক্লিয়ার করেছেন। আমার মনে হয় আমরা কোশ্চেন এন্ড ডিসকাশনে যেতে পারি। আপনারা হ্যান্ড রেজ করলেই তারপর আমরা কোঅর্ডিনেট করব। প্রথমে জুবাইর ভাই আপনি বলেন প্লিজ। এটা এমনিতেও ডিসকাশনে আসতেন, বলেন জুবাইর। থ্যাংক ইউ রাস্কিন, অত্যন্ত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমি পরে কথা বলবো। আমার শুধু কোশ্চেনটা আমি যেহেতু এই স্লাইডের আগের স্লাইডে আমার কোশ্চেনটা, তোমাদের জাস্ট আগের স্লাইডটা, হ্যাঁ, এই যে লাস্টে যে ওভারলে ফাংশনগুলির কথা বলেছো, এটা কি শুধু এসডি-ওয়ান এর ক্ষেত্রে না এসডিএন বোথ ক্ষেত্রে পাবলিক এটার কথা বলেছো লাস্টের? আচ্ছা আচ্ছা, এসডিএন-ওয়ানটাই তো আসলে জুবাইর ভাই এসডিএন এর একটা অ্যাপ্লিকেশন। সো ডেফিনেটলি এখানে এসডিএন আছেই, এসডিএনই কাজ করতেছে। জাস্ট এটা যেহেতু ওয়ান লেভেলে কাজ করতেছে, যেমন আপনার ব্রাঞ্চের বাইরের নেটওয়ার্ক নিয়ে, তাই এটার নাম দিছে এসডি-ওয়ান। এই যে ওভারলেটার সাথে আন্ডারলে ওভারলের ডিফারেন্স যেটা হচ্ছে যে আপনার আন্ডারলে ওভারলের ক্ষেত্রে হার্ডওয়্যারটা আপনি কিনতেছেন, আপনাকে ম্যান্ডেটরি তার থেকে হার্ডওয়্যারটা কিনতেই হবে। আর ওভারলে গুলো বলতেছে আমার ভিএম, আমার গেটওয়েটা হচ্ছে ভিএম। তো আমার যদি ভিএম হয়, আপনি যে কোনো একটা সার্ভারে যদি একটা হাইপারভাইজার রান করাই দিতে পারেন, ওপেন সোর্সও দিলেন, সমস্যা নাই, সে হয়তো সাপোর্ট করলো এবং আপনার রাউটার হিসেবে কাজ করলো সে ব্রাঞ্চে। আর এখানে এসডিএন, ডেফিনেটলি এসডিএন তো আছেই, কারণ এখান থেকেই বেসিক্যালি ব্রাঞ্চ হিসেবে এসডিএ আর এসডি-ওয়ান আসছে। সো আন্ডারলাইং টেকনোলজি কিন্তু এসডিএন। এসডিএন এর যেসব ক্যাপাবিলিটিস বা গুণাবলী, সেগুলো এই এসডি এর ভিতরে আছে, এসডি-ওয়ান এর ভিতরে আছে। জাস্ট একটা এক্সটেনশন, আপনার ডাটা সেন্টারের বাইরে ক্যাম্পাস আর ব্রাঞ্চ পর্যন্ত এক্সটেনশন। মানে এসডিএন হচ্ছে আসলে এসডিএ-ওয়ান দুটাই কভার করছে আর কি। হ্যাঁ, কভার করছে। আপনার মেইন টেকনোলজি হচ্ছে এসডিএন, প্যারেন্ট এবং এসডি এর ভিতরেও এসডিএন আছে, অবশ্যই এসডি-ওয়ান এর ভিতরে আছে। জাস্ট তাদের ইউজ কেস অনুযায়ী নামটা ডিফারেন্ট। ক্যাম্পাস নেটওয়ার্ককে আমরা সাধারণত অ্যাক্সেস হিসেবে দেখি, সেজন্য এটার নাম এসেছে, এটা যোগ হয়েছে। ব্রাঞ্চ সাইটের ক্ষেত্রে সাধারণত আমরা ওয়ান হিসেবে দেখি, যে এটা আমার রিমোট সাইট, তার মাঝখানে একটা ওয়ান এর একটা বিশাল ভূমিকা থাকে, ট্রান্সমিশন লিংকের বা হাইস্পিড লিংকের। এই জন্য এটার কনসেপ্টে ওয়ান কনসেপ্টটা অ্যাড হয়েছে, কারণ এখানে ইন্টারনেট প্লাস ট্রান্সমিশন, এমপিএলএস বা বিভিন্ন টেকনোলজির ইনভলভমেন্ট হয়েছে, ট্রান্সমিশন টেকনোলজি। সো ওইটাকে ফোকাস করে আসলে এটার নামকরণ করছে এসডি-ওয়ান। ওকে, আমি বুঝতে পারছি।
এক্ষেত্রে লাস্টে যে তিনটা সলিউশন রয়েছে, তিনটা সলিউশনের মধ্যে মানে হ্যাঁ। ওপেন সোর্স হার্ডওয়্যারের সঙ্গে কোনটা যাবে, বা এখানে কি ফ্রি কোনো ইয়ে আছে কিনা? মানে আমরা এগুলো যেগুলা ফ্রি, এগুলো ফ্রি না। মানে যেটা আসলে কি সত্যি বলতে এসডিএন এ আমি একটা প্রজেক্ট দেখছিলাম, ওপেন সোর্স প্রজেক্ট মিনিনেট, যেটা আসলে ল্যাব পর্যন্তই সীমাবদ্ধ। মাঝখানে এইচপি একটা কন্ট্রোলার ইয়ে করছিল, বাট এটা আসলে অবসলিউট হয়ে গেছে, ওরা সাপোর্ট দেয় না। সো এই মার্কেটে আমি আমার এক্সপেরিয়েন্সে এখনো পর্যন্ত কোনো ওপেন সোর্স কে টিকে থাকার মতো পাই নাই, যেটা দিয়ে কেউ কাজ চালাতে পারে। এবং এরা সবাই এই যেগুলোর নাম আমি বলতেছি প্রত্যেকটাই কমার্শিয়াল সলিউশন। হয়তো মানে কেউ কম কস্টলি একটু, আর কেউ বেশি কস্টলি। ওকে, থ্যাংক ইউ, আমি ক্লিয়ার। আমি ভাই নেক্সট কোশ্চেন যেতে পারি। নেক্সট আবু আনাস ভাই প্লিজ। আচ্ছা ভাই, আমার কোশ্চেন হচ্ছে যে আমরা তো এই সলিউশনটা মানে ম্যানেজ মোড আর আনম্যানেজ মোড, লাইক হচ্ছে আমি যদি বলি আমার কোর ফায়ারওয়াল হচ্ছে পালো আলতো, হুম। আর হচ্ছে আমার F5 আছে, আমার লোড ব্যালেন্সার ওয়াইফাই কি এটার হুম, সাথে। হুম, আমি যদি এটা ম্যানেজ মোডে যদি আমি রাখতে চাই এসডিএনটা ফুল, যে আমি হুম, সেন্ট্রাল থেকে ম্যানেজ করব, সেক্ষেত্রে আমার তো ধরেন এসডিএন হচ্ছে সিসকো, এদিকে হুম, হচ্ছে পালো আলতো, এদিকে হচ্ছে F5, তাহলে এর ইন্টিগ্রেশনের বা পারফরমেন্স রিলেটেড কোনো ইস্যু হবে কিনা? না, কোনো ইস্যু হওয়ার কথা না, কারণ আমার নিজস্ব এক্সপেরিয়েন্স থেকেই বলতেছি, আমরা সিসকো এসিআই প্লাস পালো আলতো F5 দুইটাই ইন্টিগ্রেট করছি, যেটাকে L4 L7 সার্ভিস বলে আপনার সিসকো এসিআই তে, এবং ডেফিনেটলি সেন্ট্রালি ম্যানেজড এবং হার্ডওয়্যার অ্যাসিস্টেড পারফরমেন্স, তো কোনো ইস্যু নাই। এবং দুই পালো আলতো বলেন বা F5 বলেন, বোথ আসলে রেস্ট এপিআই সাপোর্টেড, কোনো সমস্যা নেই, ইন্টিগ্রেশনে আচ্ছা কোনো আচ্ছা, চ্যালেঞ্জ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। জি টিপু ভাই আপনি। হ্যালো রাস্কিন। ওয়েলকাম টু ভাই, কেমন আছেন বলেন। এই তো আল্লাহ রাখছে মোটামুটি, হ্যাঁ। না, অসংখ্য ধন্যবাদ। আমি এই সেশনটার কথা by the way শুনছিলাম, এবং আমি আমি খুব ইনথুজিয়াস্টিক ভাবে জয়েন করছি, কারণ আসলেই খুব যুগোপযোগী এবং একটা সেশন, এবং আমি বলবো যে আমরা যার কাছ থেকে সেশনটা পাচ্ছি, প্রবাবলি দিস ইজ দি বেস্ট পারসন টু হিয়ার অ্যাবাউট এসডিএন। আমরা যদি মানে আমার আমার নিজস্ব ইয়ে থেকে বলতেছি আর কি, ফিলিং। তো অন্যরা যারা আছে তারা হয়তো ইয়ে করবেন। আচ্ছা, আমার কয়েকটা জিনিস জায়গা নিয়ে আমি আমি যেহেতু এই আন্ডারলে ওভারলে এই পার্টটাতে আছে, আমি এখন এই রিলেটেড একটা ছোট্ট দু একটা কোশ্চেন একটু আমার করতেছি, বাট আমি আই এম ভেরি সরি যে আমার এসডিএন এসডিওয়ান নিয়ে আমার খুবই জিরো নলেজ আমি বলবো, কিন্তু আমার আগ্রহ খুব বেশি, কারণ আমি এটাকে একটু ম্যাচিউর করতে চাই। আমি যেহেতু এখন একটা ব্যাংকে আসি, এই এই পার্সপেক্টিভে বলতেছি। জি জি। সেটা হচ্ছে যে ওভারলে যে ব্যাপারটা আমরা শুনলাম রাস্তার কাছ থেকে, যে সেটা হচ্ছে যে আমার যদি ওভারলে করলে পারে আমি হয়তো হার্ডওয়্যার যেটা, এই হার্ডওয়্যারের ব্যাপারটাকে আমরা হয়তো এলিমিনেট করতে পারি, মানে ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট। তো ব্যাপারটা কি এরকম যে ধরেন আমার একটা ভিএমআর ইএসএক্স এনভায়রনমেন্ট তো সব জায়গায় এখন আছে, তো সেখান থেকে যদি আমরা একটা হ্যান্ডি অ্যামাউন্ট অফ রিসোর্স পাই, তাহলে পরে এখানে আমরা এই এটার যে সফটওয়্যার পার্টটা আছে সেটা দিয়ে আমি এসডি ওয়ান অথবা এসডিএন হোয়াট এভার সেটা আমি করতে পারবো। অর্থাৎ আমার যদি ব্রাঞ্চ হোক কিংবা যেখানে হোক না কেন, যদি আইপি ডিসিবিলিটি থাকে, আমি ওভারলে দিয়ে এসডিএন এর ফিচারটাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো। এটা আমার হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দিস ডিসকাশন। আমি এই পর্যন্ত আচ্ছা কারেক্ট আছি কিনা রাস্কিন? আচ্ছা, টিপু ভাই, যেটা হচ্ছে ব্রাঞ্চে আপনার এক্ষেত্রে হ্যাঁ, আপনি একটা জিনিস যে কস্টলি কটস প্রোডাক্ট মানে ওইএম এর নিজস্ব প্রোডাক্ট অ্যাভয়েড করতে পারবেন, ঠিক আছে, ওভালের ক্ষেত্রে, হুম, এসডি ওয়ান হুম, ওভারলেটার ক্ষেত্রে। কিন্তু আপনার কিন্তু হুম, একটা হাইপারভাইজার ইনভেস্টমেন্ট লাগতেছে, একটা সার্ভার ইনভেস্টমেন্ট লাগতেছে। এবার আপনি বলতে হুম, পারেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে নিজেকে টিসিও কম্পারিজন করতে হবে, যে কোনটাতে আপনার কস্ট বেশি আসতেছে, কোনটাতে কম আসতেছে। হুম, আমি হুম, হুম, যেটা বলবো সেটা হচ্ছে, এই যেমন সিসকো বিপতালা বা এরা যেটা বলে যে আপনি নরমাল একটা সার্ভার কিনেন বাজার থেকে, ধরেন কম দামি হুম, 1 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা সার্ভার হুম, কিনে ওখানে একটা ভার্চুয়ালাইজেশনের লাইসেন্স বা ওপেন সোর্স একটা যদি হাইপারভাইজার রান করাইতে পারেন, তাইলে আপনাকে ও ওই হুম, ওভিএফ টা দিচ্ছে বা ওভিএফ ফাইলটা দিচ্ছে, সেটা হুম, দিয়ে আপনি কিন্তু গেটওয়ে বানাই রাউটার বানাই ফেলতেছেন ব্রাঞ্চে। এই হুম, অ্যাডভান্টেজটা সে হুম, দিচ্ছে, নাথিং এলস। এবার হুম, পরোক্ষান্তে যদি হুম। বলি, আমি দেখছি আপনি যদি ফর্টিনেটের কথা বলেন, ফর্টিনেট যেটা করতেছে, ওরা ছোট আচ্ছা। ছোট 30,000 টাকা দামের ফায়ারওয়াল দিচ্ছে ব্রাঞ্চে। আপনি বাংলাদেশে এখন অনেক ব্রাঞ্চে হুম, দেখবেন ছোট ছোট হুম, ফর্টিনেট ফায়ারওয়াল অল ইন ওয়ান। হুম, এবং হুম, এরা
এডজি আইপিএস থেকে শুরু করে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হিসেবে কাজ করতেছে উইথ এসডি-ওয়ান ক্যাপাবিলিটি অল ইন ওয়ান, এবং সে ডাব্লিউএলসি হিসেবেও কাজ করতেছে। তাইলে এখন আপনাকে দেখতে হবে যে কোনটাতে আপনার কস্ট বেশি যাচ্ছে, কোনটাতে কম যাচ্ছে। এটা আসলে বুঝতে পারছি। সম্পূর্ণ কস্ট অ্যানালাইসিস, নাথিং এলস। দুইটাতেই প্রসেস Nothing কম else, that- কিন্তু মানে একটা কোম্পানি চিন্তা করতে পারে যে আমি এত ঝামেলা নেওয়ার দরকার নাই, হাইপারভাইজার করতে হবে আবার সার্ভার করতে হবে, ওইএম থেকে নিয়ে নি না। এই ওইএম থেকে নিতে গিয়ে দেখবেন অনেকের কস্টলি আসতেছে, আবার অনেকে আপনাকে বলতেছে না আমি যেহেতু মার্কেট ধরতে চাচ্ছি বা মার্কেটে প্রমিনেন্ট হতে যাচ্ছি, আমি কম কস্টে আপনাকে ওই হাইপারভাইজারের সার্ভার দামে দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গেটওয়েটা ওই ডিরেক্ট অ্যাপ্লায়েন্সটাই কিনে নেবেন, কারণ ওখানে নেক্সট আচ্ছা। জেনারেশন ফায়ারওয়াল অনেক কিছুই থাকবে। এটাই আর কি। বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে আজকে যে আমরা যদি ব্রাঞ্চের কথা, আমি এসডি-ওয়ান এর একটা কন্ট্রোলারের পার্টটা তো ধরেন আমার ডাটা সেন্টারের এখানে থাকবে। একটা জায়গায় থাকবে, ডাটা সেন্টারে থাকবে অথবা ক্লাউডেও দিতে পারেন, পাবলিক ক্লাউড। ক্লাউডে দিতে পারি, হ্যাঁ। তো বাট আমরা যদি ব্রাঞ্চের কথা বলি, তাহলে ব্রাঞ্চে আলটিমেটলি আমাদের যে ট্র্যাডিশনাল রাউটার গুলো আমরা এখন ইউজ করি সেইগুলোকে রিপ্লেস করে আসলে সামহাউ হয় সার্ভার বেস কিছু একটা অথবা ফর্টিগেট কিংবা এর যে অ্যাপ্লায়েন্স সেটাকে ইউজ করতে হবে আর কি। ডেফিনেটলি দ্যাট রিপ্লেসমেন্ট লাগবে। মিনস হচ্ছে যে রাইট, দ্যাট মিনস হচ্ছে যে আমরা যেই একটা কিছু জিনিস আসলে কি, এখন এইগুলো তো ধরেন আমি ব্যাংকের পার্সপেক্টিভে যদি বলি যে এই ইনভেস্টমেন্ট গুলো অলরেডি কিন্তু হয়ে গেছে আমাদের, ধরেন ব্রাঞ্চ গুলোতে অনেকগুলো সব ব্রাঞ্চ সব জায়গাতে রাউটার গুলো হয়ে গেছে। এখন তার মানে আমাকে কিন্তু যদি এসডিএন করতে হয় আমাকে চিন্তা করতে হবে রিপ্লেসমেন্টের, অর্থাৎ রিপ্লেসমেন্ট, হার্ডওয়্যার রিপ্লেসমেন্ট ছাড়া ওভারলে আন্ডারলে যেটা চিন্তা করি না কেন আসলে এটাই হার্ডওয়্যার করেন, রিপ্লেসমেন্ট ইজ মাস্ট। সম্ভব না। কেন বলতেছি, কারণ আপনার ওই এক্সিস্টিং রাউটার তো এপিআই ড্রিভেন না, এপিআই সাপোর্ট করে না, টেকনোলজিতে শিফটে এটাই প্রবলেম। হ্যাঁ, আপনার বেনিফিট আছে, আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি হার্ডওয়্যার চেঞ্জ করব, অনেক টাকার খরচ আছে। বেনিফিট যেটা হবে আপনার এই যে সেন্ট্রালি একটা ভিলেনকে যদি আপনি সারা দেশে ছড়াই দেন, আপনার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট কিন্তু অনেক ইজি। আমি এজ এ অর্গানাইজেশন ধরেন আমার অর্গানাইজেশনে, আপনি তো জানেন টিউ ভাই, আমাদের 70টার মতো ভিলেন আছে এখন অর্গানাইজেশনে, 70টা ডিভিশন আছে। আমার 70টা ডিভিশন ইকুইভ্যালেন্ট টু 70টা ভিলেন। আমার এই একটা কনফিগারেশন আমি সেন্ট্রালি ঢাকায় কনফিগার করছি, এবং আমার সারা দেশে আমার 40 থেকে 50টা ব্রাঞ্চ কিন্তু একই কনফিগারেশন একই ভিলেন চলে গেছে। এবার যেই মাত্র এটা হইছে, আমার যেকোনো এমপ্লয়ি যদি আজকে বাংলাদেশের যেকোনো অফিসে যায়, তাকে আর টেনশন করতে হচ্ছে না, তার ন্যাক পলিসি সেম, তার ফায়ারওয়ালের অ্যাক্সেস সেম, তার আইপি অ্যাড্রেস সেম, ঢাকায় যে আইপি অ্যাড্রেস তার ব্রাঞ্চেও একই আইপি অ্যাড্রেস। আমার আসলে এই মোটিভেশনটা থেকে কিন্তু আজকে আমরা চাচ্ছি যে এই জায়গাতে যাওয়ার জন্য, ঠিক আছে, বাট এটা যখন ইনভেস্টমেন্টের পর্যায়ে যায় তখন আসলে এই মোটিভেশন গুলা ম্যানেজমেন্টকে একটু, মানে আমি বলছি সব জায়গায় ম্যানেজমেন্ট একরকম না, ঠিক আছে, বাট ম্যানেজমেন্টের পিপল তারা চিন্তা করে যে এইগুলো তো টেকনোলজি তোমাদেরকে তো রাখছে এই জন্য তোমরা এগুলো করবা, অসুবিধা কি, ঠিক আছে, কিন্তু এর জন্য কি আমাকে এখন 10 কোটি টাকা কিংবা 20 কোটি টাকা খরচ করতে হবে? মানে তখন হয়ে যায় যে এই জিনিসগুলো আমি একটু ওই জন্য ইন্টারপ্রিটেশনটা, মানে এই মোটিভেশনটা একটু হার্ডলি নেওয়ার চেষ্টা করতেছি আপনার এই সেশন থেকে, যে আসলে এই যে ম্যানেজমেন্টের যে পার্টটা। এক্সাম্পল দিব ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউতে। আপনার এই ডিভাইসগুলো হয়তো 4-5 বছর হয়ে গেছে, অনেক ডিভাইস দেখবেন ইউএসইউএল। সেকেন্ড মোটিভেশন কিন্তু এটা। আমার ক্ষেত্রে আমি পার্সোনালি বলবো, আমার ক্ষেত্রে মোটিভেশন ছিল ওইটা, যে ম্যানেজমেন্টের জন্য সব ডিভাইস এন্ড অফ লাইফ আর এন্ড অফ সাপোর্ট। কারণ যে কোনো ব্রাঞ্চ বলেন, টেলকো বলেন, আপনাদের অনেক ব্রাঞ্চ, আমারও ধরেন অনেক ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলোতে কিন্তু একসময় গিয়ে আমার ডিভাইসগুলোকে এন্ড অফ লাইফ আর এন্ড অফ সাপোর্ট। সো সেই ক্ষেত্রে কিন্তু আমার এই নেটওয়ার্ক ম্যানেজ করতে দেখা যাচ্ছে ব্রাঞ্চের নেটওয়ার্ক আর ক্যাম্পাস নেটওয়ার্ক ম্যানেজ করতে আগে লাগতো 10 জন, এখন আমার 2 জনে হয়ে যাচ্ছে। এটাও একটা মোটিভেশন ম্যানেজমেন্টের, যদি ম্যানেজমেন্টের পয়েন্টে ভাবেন। না ট্রু কারণ ট্রু আমার এটা আমার একটা ক্লিকে সারা দেশে একই জায়গায় সেন্ট্রালি হচ্ছে, আমার হেডএক কমে গেছে। আমি অ্যাজ এ নেটওয়ার্ক ম্যানেজার বা আমি হেড অফ সামথিং, আমি কিন্তু অত চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি যে হ্যাঁ এক জায়গায় ক্লিক দিলাম, কাজ হয়ে গেছে। চেঞ্জ ম্যানেজমেন্ট অনেক ফাস্টার। সো আমি যদি ম্যানেজমেন্টকে বলি যে টাইম টু মার্কেট ফাস্টার, আপনার রিসোর্স ইউটিলাইজেশন প্রপার, তারপরে ডিভাইসও অনেক কিন্তু কস্ট কম। যদি আপনি চিন্তা করেন ট্রেডিশনালি আপনি ডিভাইসগুলো অনেক কস্টলি ছিল। আমি পার্সোনালি দেখছি এসডি এর এসডি এ তে বা এসডি-ওয়ান এ ডিভাইস ওইএমরা কিন্তু আস্তে আস্তে কস্টটা অনেক মেজর ডাউন করাই দিচ্ছে, কারণ নাইলে আপনি মোটিভেশন পাবেন না। ওই যে আপনার যে প্রবলেমটা ম্যানেজমেন্ট বুঝতে চাইবে না, এত টাকা কেন ইনভেস্ট করব, ওটাই আসলে ওরা এইভাবেই শিফট করাচ্ছে, যে ইওএস ইউএল, হার্ডওয়্যার রিসোর্স এফিসিয়েন্সি, তারপর হচ্ছে আপনার আগের চেয়ে কম কস্টে আপনি এটাকে নিতে পারবেন। এখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চুজি হতে হবে, টিসিও অ্যানালাইসিস করতে হবে যে কে আপনার জন্য সস্তায় কত ভালো সলিউশন দিচ্ছে, এটা আপনাকে ডিসাইড। এটা একটা বিরাট পয়েন্ট, কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ যারা ব্রাঞ্চ অথবা রিজন এই জিনিসগুলো মেনটেন করে, যারা এসডি-ওয়ান কিংবা এই ধরনের কিছু করে না, তাদের অধিকাংশই সবাই ইউএল ইউএসএল ডিভাইস নিয়ে এখন পর্যন্ত চলতেছে আর কি। সো এটা একটা বিরাট ইনপুট আমি আমার জন্য নিলাম আর কি। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি একটা জিনিস বললেন যে এসডিএন এর পার্টে আমরা আমাদের ফায়ারওয়াল, ধরেন পালো আলতো হোক কিংবা ফায়ারপাওয়ার হোক, যেগুলো এখন নেক্সট জেনারেশন ফায়ারওয়াল যেগুলো আসছে, এইগুলা যদি আমি এসডিএন এর পার্ট করে নেই, তাহলে পরে আমি এসডিএন এর কন্ট্রোলারটা থেকেই এটাকে আমি
করতে পারবেন। কনফিগার করতে পারবো। জি। আপনি যেহেতু এইটা একটা মানে ভেরি অ্যাডভান্স স্টেজে আছেন, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা তো এখনো ট্র্যাডিশনালি চলতেছি NGFW, বাট উই আর ইন লিগ্যাসি, আই উড সে, ঠিক আছে? সো আপনার এক্সপেরিয়েন্সটা কি যে এখানে যারা লিগ্যাসিতে যারা এই ফায়ারওয়াল গুলো অ্যাডমিনিস্ট্রেট করতেছে, তাদের এই নলেজ সেটটা দিয়ে এসডিএন এর কন্ট্রোলার দিয়ে এর যে কনফিগারেশন GUI, এটার এই নলেজ দিয়ে কি সম্ভব, নাকি এখানে ডিফারেন্ট স্কিল সেট, যেমন ধরেন আমি ডিফারেন্ট বলতেছি এই জন্য যে যেমন ধরেন পাইথন কিংবা এনসিবল এই ধরনের জি, নলেজ জি, সেট জি, না জি। থাকলে আমি আর ফায়ারওয়াল কনফিগার করতে পারবো না, ব্যাপারটা কি এরকম? না, না, এসডিএন কন্ট্রোলারই আপনার হয়ে ওই পাইথনটা সে করে নিচ্ছে ব্যাকএন্ডে। আপনি শুধু ফ্রন্ট এন্ডে আগে যেরকম গুই দেখতেন এই নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে, ওকে, এখনো সিসকো কন্ট্রোলার একটা গুই দেখবেন, ব্যাকএন্ডের কাজটা রেস্ট এপিআই করে দিচ্ছে। এপিআই বা পাইথনের যে ব্যাকএন্ড জিনিস বা এনসিবলের যে কাজটা, সেটা কিন্তু এসডিএন কন্ট্রোলার, সিসকো বলেন বা জুনিপার কন্ট্রোল বলেন, যেই কন্ট্রোলারই নেন সে নিজেই ওই জিনিসটা করে দিচ্ছে। মজার বিষয় হচ্ছে আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে সিঙ্গেল কমান্ড জানতে হয় না এই সলিউশনে। আপনি জানবেনও না ব্যাকএন্ডে কি কমান্ড লাগে। আগে 100টা কমান্ড জানা লাগতো আমার, এখন একটা কমান্ডও জানার দরকার নাই। আপনি একজন আচ্ছা, অপারেটর নিয়ে আসবেন, তাকে বলবেন যে তুমি এটা ক্লিক দাও, ও ক্লিক দিয়ে দিবে এবং প্রতিদিন ও একই কাজই করতে পারবে। ওর জন্য নেটওয়ার্কিং জানার বা নেটওয়ার্কের কমান্ড জানার আর কোনো দরকার নাই। আচ্ছা, আমি আমি আর দু একটা কোশ্চেন করবো। আমি অন্যরা যদি মনে করেন যে এগুলো খুব বেসিক কোশ্চেন, তাহলে আমি হয়তো পরে করবো, ঠিক আছে? আমি একটু মানে আই উড লাইক টু সে সরি যদি এগুলো না ভেরি বেসিক না কোশ্চেন না, হয়ে আমার থাকে, মনে হয় টিপু ভাই অন্যদের আপনি জন্য আপনি আপনি ডিস্টার্বিং না কন্টিনিউ হয়ে করেন। থাকে। না টিপু ভাই আপনি আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা, আহ, এই প্রসঙ্গে তাহলে কি রাস্কিন ব্যাপারটা এরকম যে আমাদের ধরেন সে ফায়ার পর এটা তো একটা ডিফারেন্ট ডিভাইস হুম, কিংবা হুম, হুম, টিভি কাজ করে, হুম, পালো আলতো ডিফারেন্ট ডিভাইস, হুম। তাহলে কি এর জন্য কি এসডিএন এর কন্ট্রোলারে কি কোনো প্লাগইন কিংবা এরকম কিছু আছে, নাকি এটা ডিফারেন্ট ডিফারেন্ট গুই আছে এটার জন্য? আচ্ছা, আমি ঠিক জানি না, আচ্ছা, যদি আপনার কাছে কোনো স্ক্রিনশট থাকে দেখালে অনেক ভালো হয় আর কি, আচ্ছা। যদি থাকে। স্ক্রিনশটটা হইলে আমাকে আসলে আচ্ছা, এমনি বলেন, লাইভে কানেক্ট করতে হবে। আমি আপনাকে হয়তো দরকার নেই, দরকার অফলাইনে নেই, এমনি পরে এমনি শেয়ার বলেন, করব। যেটা হচ্ছে এমনি বলেন। আপনার একটাই গুই। আপনি সিসকো এসিআই বলেন বা জুলিপার কন্ট্রোল বলেন বা নুয়াজ বলেন বা ভিএমওয়্যার এনএসএক্স বলেন, আপনি সেন্ট্রাল একটা গুইতে ঢুকবেন শুধু। আপনার ইউজারের জন্য ওকে, একটাই জায়গা, সেখানে ঢুকবেন ইউজার নেম আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে। ঢুকার পর আপনি ওখানে একটা সেকশন আছে যেখানে হয়তো এই ইন্টিগ্রেশনটা, এবং এটার জন্য আলাদা কোনো প্লাগইন লাগে না। সেটা হচ্ছে রেস্ট ওকে, এপিআই সাপোর্টেড। আপনার এখন যে ফায়ারওয়াল গুলো ইন্ডাস্ট্রিতে চলতেছে ওরা এসডিএন ক্যাপাবল এবং তারা এপিআইটাকে এক্সপোজ করে। আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এপিআই এক্সপোজ করি না, এসএমএস এর এপিআই, তারপর বিভিন্ন এপিআই দিয়ে এই যে ব্যাংকের সাথে বা বিভিন্ন টেলকো কোম্পানির যে এত এক্স্যাক্টলি, ইন্টিগ্রেশন আছে, এগুলো কি এপিআই এবং হুম ওপেন হুম এপিআই, কোনো হুম, ফিক্স ওইএম স্পেসিফিক এপিআই না। তো এখানে যেটা এক্স্যাক্টলি, পালো আলতো যেটা করতেছে বা সিসকো যেটা করতেছে, আপনার এসডিএন জারি হোক, আমার হ্যাঁ, এপিআইটা আমি এক্সপোজ করে দিলাম বা এপিআইটা শেয়ার করে দিলাম কাউকে, ও কি করবে এপিআই দিয়ে কল করবে এবং আপনার ক্রেডেনশিয়াল অ্যাক্সেস থাকতে হবে শুধু, যে ওখানে অ্যাক্সেস করার পারমিশনটা আপনাকে ওই ডিভাইস আপনাকে দিছে কিনা। হ্যাঁ, একটা হ্যাঁ, জিনিস হচ্ছে এপিআইটা এক্সপোজ করতে হবে বা এপিআইটা দিতে হবে, আরেকটা হচ্ছে হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নেটওয়ার্ক রিচেবিলিটি দিতে হবে। দ্যাটস ইট, এর বাইরে আর কিছু লাগে না। এবং রাইট, জি, আমার এক্সপেরিয়েন্সে টিপু আমি দেখছি যে আপনি মেজর যাদের নাম বলবেন, এই যত পালো আলতো বলেন, সিসকো বলেন, হ্যাঁ, ফরটিগেট বলেন, জুনিপার বলেন, হ্যাঁ, হ্যাঁ, সবাই সবার সাথে ইন্টারনালি হ্যান্ডশেক করা। এপিআইটা সবাই সবার সাপোর্টেড। আমি এমন কাউকে পাই নাই যে বলতে শুনতে যে ভাই এপিআই তো সাপোর্টেড না, এই কোম্পানির ওইএম এ হ্যাঁ, হ্যাঁ, ডিপেন্ডেন্সি আছে। এবং আরো একটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে টিপু ভাই, আমি তো মানে নেটওয়ার্ক ক্রিয়েশন, ফায়ারওয়াল রুল ক্রিয়েশন, লোড ব্যালেন্সারের হ্যাঁ, ভিআইপি কনফিগারেশন, সিস্টেম অ্যাডমিনের হাতে হ্যাঁ, দিয়েছি, ইনফ্রাটিমকে দিয়েছি। এক্স্যাক্টলি, আপনার ওপেন আচ্ছা, স্ট্যাক যে টেকনোলজিটা আসছে, ওপেন স্ট্যাক লেয়ার থেকে হ্যাঁ, আপনি হ্যাঁ, নেটওয়ার্কও ক্রিয়েট করবেন আপনি, তারপর হচ্ছে যে হ্যাঁ, 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 ফায়ারওয়াল এর গুলো দিবেন আপনি, লোড ব্যালেন্সার লাইক হচ্ছে এডব্লিউএস বা হ্যাঁ, জিসিপি বা এজিউর যা করতেছে। তো এটা যখন করে ফেলতেছে রাইট, আমি আসলে টেনশন ফ্রি, যে হ্যাঁ আগের দিনে ক্রেডিট ছিল কাজ ধরে রাখা, আজকের দিনের ক্রেডিট হচ্ছে কাজটা অন্য রাতে তুলে দেওয়া। এটা করতে জন্য ম্যানেজমেন্ট আপনাকে অটোমেশনটা আমি যত চাইতেছে। করতে পারবো। হ্যাঁ, অটোমেশনটা আপনি যদি হুম, না করেন তাহলে লং রানে আসলে টিকে হ্যাঁ, থাকা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য হ্যাঁ, দায়ী হয়ে যাবে। কারণ তখন বলবে যে না আপনি তো তাই, পুরানো ধাঁচের লোক, আপনাকে দিয়ে হবে না। তো এক্স্যাক্টলি, কাজ হ্যাঁ, আপনাকে অন্যের হাতে তুলে দিতে হবে, সোজা কথা, এবং বুঝতে অটোমেশন পারলাম, হবে। হ্যাঁ। তাহলে এই যে ধরেন এই যে রেস্ট এপিআই এটা সবাই ধরেন সাপোর্ট করছে, সুন্দর। সবাই সাপোর্ট করে কিন্তু ওপেন। আমার কথা হচ্ছে যে ধরেন আমি যেমন ফায়ারওয়ালের বই থেকে একটা রুল দিতে হবে, ধরেন ঠিক হুম, আছে, হুম, হুম। এসডিএন এর সাথে ইন্টিগ্রেশন মানে কি আসলে এই রুল টুল দেওয়ার ব্যাপারটাও কি এখান থেকে করা যাবে, নাকি আমি ধরেন এসডিএন এর সাথে এখানে ধরেন একটা নেটওয়ার্ক ইন্টিগ্রেশন যে ওখানে একটা পোর্ট চ্যানেল কনফিগার করতে হবে হুম, কিংবা হুম, হুম, আইপি কনফিগার করতে, সেই হুম। জিনিসটা আমি হয়তো এই কন্ট্রোলার থেকেই করতে পারবো। আপনার এই আপনি সবকিছু ইন্টিগ্রেশনটা করতে কি পারবেন। এরকম? রুল
রুল দেয়া রুল থেকে টুলও শুরু আমি করে এখান থেকে দিতে সবকিছু। পারবো। হ্যাঁ, সবকিছু। আচ্ছা, ওই জন্যই তো ওকে, মানে কাজটা কমায় আনার জন্যই তো ওর কাছ থেকে আপনি আচ্ছা, অফারটা রোলটা নিয়ে নিচ্ছেন। লোড ব্যালেন্সারের রোলটা আপনি এসডিএন এর কন্ট্রোলারের ভিতর নিয়ে আসতেছেন। ফায়ারওয়ালের রোলটা আপনি নিয়ে আসতেছেন এবং একটা রাইট, সেন্ট্রাল জায়গা থেকে পুরো নেটওয়ার্কটাকে ম্যানেজ করতেছেন। এটাকে হ্যাঁ, বলে সিঙ্গেল পেইন অফ গ্লাস রাইট। এক জায়গা এখন থেকে। আমি এই জায়গাটাতে একটু সময় নিচ্ছি এই কারণে আমি একটা চ্যালেঞ্জে পড়ছি রিসেন্টলি। সেটা হচ্ছে কি যে ধরেন আমার ফর এক্সাম্পল আমি ফায়ার পাওয়ার ইউজ করতেছি। ফায়ার পাওয়ার থেকে আমি চিন্তা করছি ফায়ার পাওয়ারের এফএমসি তে যে রুল সেট গুলো আছে হুম, এইগুলো আমি এক্সপোর্ট করব। ঠিক আছে? তো এক্সপোর্ট করলে তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে অটোমেশনটা এটা তো এমনিতে যেই এসএফও ফাইল যেটা এক্সপোর্ট করে সেটা আমরা রিডেবল না। হুম, বাট আমার এটা সিএসবি ফাইলে এক্সপোর্ট করতে হবে। তো তখন আমি এটা একটু পড়াশোনা করলাম প্লাস সিসকোর সাথে কথা বললাম, ও বললো তুমি পাইথন স্ক্রিপ্ট দিয়ে এটা করতে পারবা। তো এই স্ক্রিপ্টিং করে এটা এক্সপোর্ট করা গেল। কিন্তু এটার জন্য যে অ্যাডভান্স লেভেলের স্ক্রিপ্টিংটা করতে হচ্ছে এটাও রেস্ট এপিআই দিয়ে ইন্টিগ্রেট করে কিন্তু সিএসবি তে ইন্টিগ্রেট করে দিচ্ছে। ঠিক আছে? তো আমি চিন্তা করতেছি যে এই ধরনের কাজগুলা এটা কিন্তু একজন নেটওয়ার্ক অ্যাডমিনকে তখন আবার ওই স্ক্রিপ্টিং মানে ওই ধরনের ইয়ে কাজ করতে হচ্ছে আর কি। তো হুম। এটা কি এখানেও এরকম নাকি এখানে ওরা কিছু কিছু না, জিনিসপত্র দিয়ে দিছে যে রুল এসে? সবকিছুই দিয়ে দিছে। আচ্ছা, সবকিছুই দিয়ে দিছে। আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে স্ক্রিপ্ট লিখতে হবে না আর। ওর মধ্যেই ক্যাপাবিলিটি আছে। ওকে, ও আপনার ওকে, থেকে টেনে নিয়ে আসবে। এবং আচ্ছা আপনি তাহলে চাইলে সিসকো একটা টুলও ডেভেলপ করছে। সেটা হচ্ছে হুম, পোস্টম্যান। এই টুলটা এক্সপ্লোর হুম, করতে পারেন। এই পোস্টম্যান টুল ওকে, দিয়ে রাইট, ব্যাকএন্ডে আপনার পাইথন বা এই যে এনসিবল চলে কিন্তু আপনার কাজগুলো ওই যে একটা অটোমেশন টুল আরকি গুইক বেস করে দিছে হ্যাঁ, হ্যাঁ, আপনাকে হ্যাঁ, হ্যাঁ, পোস্টম্যান। আপনি এটা ট্রাই করতে পারেন ভাই। বুঝতে পারছি, ওকে, এই কাজের থ্যাংক জন্য। ইউ। আচ্ছা, আহ, আমার আর একটা ছোট কোশ্চেন হচ্ছে যে আমাদের বাংলাদেশে আপনি এখানে যে অনেকগুলো বেশ কিছু ওইএম বলছেন, হুম, ইফ উই থিঙ্ক অ্যাবাউট, কারণ এখানে তো বেশ কিছু ডিজাইনের বিষয় আছে আসলে, হ্যাঁ, আমরা হুম। ইয়ে করতে চাই তো আমাদের এখানে ম্যাচিউর ওইএম এর সাথে সাথে ম্যাচিউর ভেন্ডর বাংলাদেশের সোফার কারা আছে যাদের সাথে উই ক্যান টক অ্যাবাউট? আচ্ছা, এটা একটু আমি হ্যাঁ, রিকমেন্ড করতে পারবো না, বুঝছি। আপনি চার এটা পাঁচটা হয়তো বললেই হবে আমার আমরা সেখানে। রেসপেক্টে একটু টাফ হয়ে যাবে। কারণ আমি আচ্ছা পার্সোনালি তাহলে তাহলে হ্যাঁ, থাকে আমি থাকে পার্সোনালি এই মুহূর্তে আমি এমন কয়েকজনের ওকে, ভেন্ডরের আপনাকে নাম বলতে পারি যারা আপনাকে হেল্প করতে পারে বা সাপোর্ট করতে পারে। কারণ কিন্তু আমি কোন ওই ইমেজ বুঝতে পারছি। স্পেসিফিক বলব না। কারণ হচ্ছে আমি নিজে এট না, দিস মোমেন্ট আমি ইউজার হচ্ছে আপনার Cisco ACI এর ইউজার আমি, Nuage এর ইউজার আমি, Huawei Cloud Campus এর ওকে, ইউজার আমি এখন বর্তমানে। তো আচ্ছা, আমার আসলে ৩ টা বুঝতে পারছি। SDNA যেটা এক্সপেরিয়েন্স যে ৩ টাই কম বেশি ভালো। হয়তো ম্যাচুরিটি লেভেল ডেফিনিটলি যার ডিভাইসের দাম বেশি তারটা একটু বেশি হবে, বাকিটা একটু কম হবে। এটাই আমি বাংলায় বুঝি। বুঝতে পারছি। আর যদি বলি বর্তমানে বাংলাদেশে এই ধরনের নেটওয়ার্ক চালাইতেছে কারা বা ইমপ্লিমেন্ট করার ক্ষমতা, আমি যদি বলি যে মার্কেটে অনেকগুলো আমাদের লোকাল পার্টনারকে আপনারা দেখেন, তাই না? এই যে হুম, হুম, প্রমিনেন্ট হুম, যারা আছে, টপ যে ৪-৫ হুম, টা হুম, যদি বলেন হুম, তারা সবাই কম বেশি হুম, আপনাকে এটা সাপোর্ট দিতে পারবে। আমি হয়তো নামটা যাক, বললাম না কারণ আমার না সাথে দরকার নেই, নাম দরকার নেই, ওটা আমরা সবার সবাই সাথে জানি। হুম। সবার সাথে যেহেতু আমার সম্পর্ক তাই আমি কাউকে স্পেসিফিক আসলে ইয়ে করতে না পারলাম ঠিক না। আছে, ওইটা আমরা মনে হচ্ছে আমরা মোরালে সবাই জানি, হুম, কিন্তু আমার যেটা হুম, দরকার হচ্ছে আসলে আমাদের যেটা একটু ভয় কাজ করে, যেমন ধরেন হুম, টেলকোর নিজস্ব ধরেন আপনি বলেন কিংবা এই ধরনের অনেক ধরনের লোকাল অথবা টেলকোর যে গ্রুপের রিসোর্স গুলো থাকে হুম, তারা হুম, এই ডিজাইন প্ল্যান গুলোর জন্য ভেরি নলেজেবল। ঠিক আছে? হুম, হুম, সো এই কারণে আমি একটু এই চাচ্ছিলাম যে আমাদের একটা কনফিডেন্স দরকার যে লোকাল মার্কেটের পার্টনারদের সাথে আমরা কাজ করার জন্য সেই কনফিডেন্সটা বাংলাদেশ মার্কেটের ভেন্ডর পার্টনারদের মধ্যে মোরলেস টপ ৪-৫টা যারা আছে তাদের মধ্যে আছে কিনা এতটুকুই। আ আমি বলতে পারি টিপু ভাই কয়েকটা কোম্পানির নামও যদি বলি যেমন মেঘনা গ্রুপে সিসকো এসডিএ ইমপ্লিমেন্ট করছে। এখন আগের দিনে হয়তো আমরা কখনো ভাবতাম না যে মেঘনা হুম, গ্রুপে কেমনে সিসকো এসডিএ গেল, ডিএনএ গেল। তো এখন হুম, যুগ হুম, পাল্টে গেছে। বাংলাদেশেও বুঝতে মোটামুটি পারছি। লোকাল পার্টনাররা এখন ভালো করতেছে। আপনি যেটা বলছেন কথাটা ঠিক যে আমার গ্রুপ লেভেলে প্রচুর আর্কিটেক্ট আছে। আমি নিজেও আর্কিটেক্টের সাথে দিনরাত কাজ করি। সো আমি হুম, জানি হুম, যে ডিজাইন গুলো আমার অনেক ইজি। আমি ইজিলি পেয়ে যাই। হ্যাঁ, হুম, আপনাকে হয়তো এই ক্ষেত্রে একটু ওর সাথে কোঅপারেট করে আপনার এফোর্টটাও হয়তো একটু আপনার দিক থেকে দিতে হবে। যে আমি বুঝতে ডিজাইনটা পারছি। এভাবে চাইতেছি। ও হয়তো একটা জিনিস প্রপোজ করবে আপনাকে ডেফিনিটলি। হুম, কারণ ওরাও হুম, OEM হুম, থেকে কিছু রেডিমেড ডিজাইন পায়। এই যে আমি হুম, আপনাকে হুম, যে ডিজাইন গুলো দেখাচ্ছি ওগুলো ওরাও আপনাকে নিয়ে আসবে বাই ডিফল্ট। হুম, হুম, কিন্তু হুম, সেক্ষেত্রে হুম, আপনি হুম, হয়তো নিজের মনের মতো করে কিছু কাস্টমাইজেশন করে আপনার এনভায়রনমেন্ট এর সাথে ম্যাচ করে যেটা সেটা আপনাকে করে নিতে হবে। এবং সেটার জন্য বস মানে আমি বলব যে লোকাল পার্টনার আসলে আপনাকে সবসময় সবকিছু রেডিমেড দিতে পারবে না। কারণ ওরা হয়তো এক্স্যাক্টলি। থিংকিং করবে যে এটা তো এভাবে করা যায়। কারণ হুম, ইমপ্লিমেন্ট হুম, করে দিতে পারলেই তো আমার কাজ শেষ প্রজেক্ট। কিন্তু হুম, হুম, অর্গানাইজেশনের যে এনভায়রনমেন্ট বা নেচার যে পলিসি সেটা অ্যাডহেয়ার করতে হলে হুম, আপনাকে ডেফিনিটলি একটু দিতে হবে। দিতে হবে, রাইট, বুঝতে পারছি। হুম। ঠিক আছে, ওইটা তো আমরা দিতেই চাই, কিন্তু সমস্যা হচ্ছে ওইএম এর ম্যাচুরিটি না থাকলে ওই জায়গাটাতে ইফোর্টটা না, দেওয়াটাও আমি একটু আমি চ্যালেঞ্জ হয়ে যায়, সিউর এই জন্য যে আমি ওটা এখানে হ্যাঁ, আমি সিউর যে OEM আপনার এগুলো মেজর যেগুলো আমি বলতেছি মোটামুটি সবাই ম্যাচিউরড এরা। এরা মোটামুটি ভালো ওকে, গুড, করতেছে। আপনি যদি SDA তে দেখেন, আচ্ছা, SD-WAN এ দেখেন এবং আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলব সবসময় মানে
হার্ডওয়্যার অ্যাসিস্টেড যদি চান, পারফরমেন্স যদি ভালো চান, তাহলে অবশ্যই আপনি আন্ডারলে এন্ড ওভারলে ভেন্ডরে যাবেন, যাতে আপনার হার্ডওয়্যারটা তার হুম। পারফরমেন্স। আর কেউ যদি বলেন যে না কস্ট কম, ইটস ওকে, সামহাউ আই ক্যান ম্যানেজ হুম। প্রায়োরিটি কম ব্রাঞ্চ বা ক্যাম্পাস, হুম। ইটস ওকে, তাহলে ওভারলে ভার্চুয়ালাইজেশনে চলে যেতে পারেন। যেটা ওভারলেতে যেটা হয় কি, ওই হাইপারভাইজার ডিপেন্ডেন্সি, আপনার দুইটা টিমের উপর ডিপেন্ডেন্সি চলে আসে অনেক সময়। আবার অনেক টিম আছে, যেমন আমার ক্ষেত্রে বলা দেখা গেল আমার টিমে ওরা আপনার হাইপারভাইজার লেয়ারেও কিছু জিনিস জানে, সো ও নিজে ম্যানেজ করে ফেলতেছে অল ইন ওয়ান। আবার হুম, নাইলে হুম। যেটা হবে কি, আপনাদের অনেক অর্গানাইজেশনে ভাগ করা থাকে, সার্ভার দেখবে একজন, হাইপারভাইজার দেখবে একজন, নেটওয়ার্ক একজন হুম। দেখবে, তাইলে কিন্তু আবার তখন ওই দুইজনের ডিপেন্ডেন্সি তখন চলে আসে। চলে আসে, এগুলো হ্যাঁ, সবকিছুই আসলে বুঝতে অর্গানাইজেশন পারছি। ওয়াইজ আসলে হুম। ডিসিশন মেকিং, ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং সিচুয়েশন, ভেরি গুড, কে ভেরি গুড। যেভাবে নেয়, আপনার রিসোর্সের অ্যাভেলেবিলিটি কিরকম, স্কিল কেমন, সেটার উপর ডিসাইড করে আমার মতে আপনি ওভাবে যাওয়া উচিত। রাইট, ওকে। আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এসডিএ যেটা বলেন, এসডিএ এর মধ্যে কি বিওআইডি এর ব্যাপারটা কাভার্ড? মানে আমি যদি যে চিন্তা করি যে আমি হ্যাঁ, একটা হ্যাঁ, এসডিএ সলিউশনটা নিব, হ্যাঁ, তাহলে কি আমাকে আবার বিওআইডি এর জন্য কি আবার লাইসেন্স, আমি যেটা বলছি আইএস এর বিভিন্ন ধরনের যে আপনার লাইসেন্স হ্যাঁ, থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো কি আমি লাইসেন্স এসডিএ নিলে লাগবে। কি এগুলো কি সব চলে যাবে, নাকি এগুলো আবার না, আলাদা ভাবে নিতে হবে? আপনার যদি আইস থাকে, অ্যাপেক্স প্লাস লাইসেন্স থাকে, তাইলে হ্যাঁ। বিওআইডি কাভার্ড। বিওআইডির জন্য আলাদা কোনো লাইসেন্স লাগে না। বিওআইডি না, হচ্ছে একটা কনসেপ্ট, মানে ওই তো নাথিং অ্যাপেক্স লাইসেন্স থাকলে অ্যাপেক্সটাকে আমি হ্যাঁ, বিওআইডি বলতেছি, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমি যদি হ্যাঁ, আমার যদি এসডিএ নেই আমি, ঠিক আছে, এসডিএ এর মধ্যে কি হ্যাঁ, আইস টাইস এগুলো হ্যাঁ। সবকিছু কাভার্ড নাকি? এটা ডিপেন্ড করে। ওকে, সাধারণত আমি যদি বলি, আমি নিজে এসডি এর ভিতরে আইস সহ ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা, আমার সলিউশনে আইস সহ আমি করছি, কারণ আইস ছাড়া এটা অসম্পূর্ণ মনে হয়েছে আমার কাছে। পলিসির ব্যাপারে আপনার ভিলেন, আমার যেমন আইস থেকে ভিলেন অ্যালোকেশন হয় আইস থেকে। আমি এখন সুইচ হ্যাঁ, থেকে এসডিএন থেকে আর আইস ভিলেন অ্যালোকেট করি না। আমার যে না, ইউজার আইপি পাই, এই অ্যালোকেশনটা আইস থেকে ডিসিশন মেকিং হয়। যে মানে আপনার ইউজার যদি, হ্যাঁ, আপনার ইউজার যদি টেকনোলজি ডিভিশনের হয়, তাহলে সে ভিলেন আইডি 10, তার আইপি ব্লক এত। এই ধরনের পলিসি ড্রিভেন জিনিসপত্র আপনাকে ওইএমরা অফার করার সময় অবশ্যই আপনাকে আইস সহই করবে বা ন্যাক সহই করবে। বাকিটা হচ্ছে আপনার কস্টের ম্যানেজমেন্টের উপর আপনি কিভাবে চান। হ্যাঁ, না, আমি হচ্ছে যে রিইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে বলতেছিলাম, কারণ ধরেন আমার যদি হ্যাঁ, আইএস হ্যাঁ, এবং ওই আপনার ওই লাইসেন্স গুলো নেওয়া থাকে, একটা হ্যান্ডি অ্যামাউন্ট অফ লাইসেন্স হ্যাঁ, নেওয়া থাকে, তাহলে আবার হ্যাঁ। এসডিএ তেও কি আমাকে ওটা নিতে হয়, নাকি এটাকে এখানে কনভার্ট করার কোনো সুযোগ আছে? এটা কি? আপনি, না, এসডি এর জন্য আইস একই আইস। আইস এসডি এর কম্পোনেন্ট না, ওকে, এক্সটার্নাল। ওকে, তো আপনার এক্সিস্টিং আইস আপনি রিউজ করতে পারবেন। আচ্ছা, এক্সিস্টিং লাইসেন্স আপনি রিউজ করতে পারবেন। শুধু নেটওয়ার্ক রিচেবিলিটি থাকলে হবে, আর কিছু লাগবে না। ওকে, একদম ঠিক, ট্রেডিশনাল ন্যাক, সেম টু সেম। বুঝতে পারছি। আচ্ছা, আমি সরি, আমি মনে হয় লাস্ট কোশ্চেন করছি, লাস্ট কোশ্চেন আর এটা, সেটা হচ্ছে যে বলেন। ম্যানেজ আমাদের লাস্ট এন্ড ব্রাঞ্চের কথা যদি চিন্তা করি, ওখানে হুম, যে হুম, ডিভাইসটা থাকবে, এই ডিভাইসের হুম, আপনি হুম। বলছেন যে আমরা যেটা বললাম যে এখানে কনফিগারেশনটা সেন্ট্রালি আমি করতে পারতেছি, জি, শুধুমাত্র একটা ম্যানেজমেন্ট আইপি রিচেবিলিটি দিলেই হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে ম্যানেজমেন্ট আইপি রিচেবিলিটিটা আমি দিব, হুম। এই মানে এইখানে কি আসলে কোনো রিস্ক মনে হয়? যে কারণ আমরা তো এখন যেটা করতেছি, এখানে আমরা ধরেন একটা একটা টানেল হচ্ছে, হুম, একটা আইপি মানে জিআর এর উপরে একটা হুম, আইপি টানেল করে আমি হুম, এটাকে করতেছি। সো হুম, আমার কাছে একটা ফ্লেভার আছে যে না, আমার এটা আইএসপি থেকেও এটা এক্সপোজ না আমার এন্ড হুম, ডিভাইসটা, হুম, কিন্তু যখন আমি কনফিগার করার আগে ওখানে একটা আইপি দিব, হুম। সেই আইপিটা অবশ্যই সম্ভবত প্রভাব, মানে যেটা আমার মানে আইএসপি আমাকে যে আইপিটা দিবে সেই লেয়ার 3 আইপিটাই আমাকে ওখানে দিতে হবে। তো তখন ওই পার্সপেক্টিভে কি এটাকে একটু হলেও আপনার কোনো জায়গায় মানে এটাকে কি কখনো কোশ্চেন করতে পারবে কিনা, যে তুমি এটা না, ম্যানেজমেন্ট এটা? এই এই- এই ক্ষেত্রে হচ্ছে আপনার, বুঝতে পারছি আপনার কনসার্নটা। এখানে আমি একটা ওয়ার্ড বলছিলাম, জিরো ট্রাস্ট প্রভিশনিং, রাইট? রাইট, এই ক্ষেত্রে হচ্ছে আপনার আইএসপি কে আপনি বলবেন ডিএসিপি তে একটা ওয়ান আইপি দাও। আপনার ডিভাইস ডিএসিপি তে আইপি নেওয়ার পর বাকিটাও বুঝে নেবে। আইএসপির লোকের অ্যাক্সেসও দেওয়ার দরকার নেই, কিছু করা লাগবে না। ওই ডিভাইস আচ্ছা, এপিআই দিয়ে কল করে তাকে কনফিগার করে দিবে। এটাই তো ওকে, বিউটি। এইটাই জিরো ওকে, ট্রাস্ট প্রভিশনিং, যে আইএসপি কে অ্যাক্সেস দিতে হবে না আপনার ডিভাইস। আচ্ছা, মানে আইএসপি, ওই তো মানে আইএসপির যে একটা ডিসিবি যে কোনো একটা আইপি দিলে মানে হ্যাঁ, ওইটা আর কি, ওইটুকুই রিচেবিলিটি পাইলে, হ্যাঁ, ওই আইপিটা যদি রিচেবিলিটি আসে, ওই সেন্ট্রালি আপনার কন্ট্রোলার সেই ডিভাইসটাকে যদি রিচ করতে পারে, তাহলে সে কনফিগারেশন পুশ করে দিবে এবং আপনার ওই যে পলিসি গুলো চলে যাবে ওখানে সব, সেম অন্যান্য ব্রাঞ্চের মতো। জাস্ট নষ্ট হইলে সোয়াপ করতে হবে অলওয়েজ। বুঝতে পারছি, খুলবেন আর সব করে দিবেন। এই ঠিক জন্যই আছে। বলতেছে এটাকে জিরো ট্রাস্ট প্রভিশনিং। এবং এই জিরো হুম, ট্রাস্ট প্রভিশনিং কনসেপ্টটা শুধু এসডি-ওয়ান এ আছে। এসডিএ তেও হুম, নাই, এসডিএন এও নাই। এসডিএন এ আপনাকে হুম, কনসোল দিয়ে ম্যানেজমেন্ট আইপি কনফিগার করতে হয়। মিনিমাম, হুম, মিনিমাম। হুম। কিন্তু ব্রাঞ্চের ক্ষেত্রে সবাই তো যেতে চায় না বা লোক রাখে না। তার জন্য হচ্ছে জিরো ট্রাস্ট প্রভিশনিং আনছে। যে কারো উপর এটার আজকে মূলত মূলত ব্যাকএন্ডের কনসেপ্টটা কি, যে আপনার ওই যে ডিভাইসটা ওখানে একটা হুম, আইপি পেলে
আমার কন্ট্রোলার ওকে যে ট্রাস্ট করতেছে যে এইটা আমারই ডিভাইস, আমি ওকে এখন এই কনফিগারেশনটা দিব, এই যে, কিন্তু তার মধ্যে কিন্তু এটা কোনো কিছু নাই, মানে ব্রেন নাই কোনো, ঠিক আছে? তাহলে আমি ওকে যে কনফিগারেশনটা পুশ করতেছি, এই ট্রাস্ট আমি কিভাবে করতেছি? আচ্ছা, এই যে এসডিএন সলিউশনটা আসতেছে, এসডিএন, এসডিএ, এসডি-ওয়ান, সবাই বাই ডিফল্ট তার আউট অফ বক্সে ওএসটা লোড করা থাকে এবং এসএসএল সার্টিফিকেট থাকে। সে বেসিক্যালি এসএসএল সার্টিফিকেটের এগেইনস্টে ট্রাস্টটা ইনশিওর করে এবং যখন দেখে তার সিগনেচারটা ম্যাচ করে এই এসএসএল সার্টিফিকেটে, তখন সে শুধু তাকে ট্রাস্ট করে। এটা তার মানে এটা না যে আপনি সিসকোর সাথে জুনিপার এন্ডে লাগাই দেওয়ার পর সে তাকে ট্রাস্ট করে ফেলবে। নো, তাদের ট্রাস্টিং মেকানিজম হচ্ছে সার্টিফিকেট, এসএসএল সার্টিফিকেট। এবং আপনি আরেকটু আগে একটা কোয়েশ্চেন করছিলেন, বলছেন যে আইএসপির উপর দিয়ে যাচ্ছে, সিকিউরিটি কতটুকু? ডেফিনেটলি এটা এনক্রিপ্টেড করা সম্ভব এবং এনক্রিপ্ট করতেছে ওরা ওভারলে টানেলটাকে, যেটা এসডি-ওয়ান এর ক্ষেত্রে, এটা মেইনলি এসডি-ওয়ান এর ক্ষেত্রে। যেমন এসডিএন এর ক্ষেত্রে এনক্রিপশন বাই ডিফল্ট হয় না। আমরা যদিও ডাটা সেন্টারে এনক্রিপশন করছি, আমি করছি, এবং ব্রাঞ্চের সাথেও আমি সাইড টু সাইড ডিফারেন্ট ডাটা সেন্টারের সাথেও করছি। এসডি এর ক্ষেত্রে আমরা এনক্রিপশন করি নাই, কনসিডারিং হচ্ছে আমার ব্রাঞ্চ বা মানে আমার ক্যাম্পাস নেটওয়ার্ক, এখানে এনক্রিপশনের দরকার কি, করি নাই। কিন্তু আবার যখন এসডি-ওয়ান গেছে, ট্রান্সমিশন যেহেতু আমার, আমি এনক্রিপশন করি নাই। কিন্তু কালকে যদি অন্য হাই-স্পিড ট্রান্সমিশন হতো, আমি ডেফিনেটলি ওখানেও এনক্রিপশন দিতাম। দিস ইজ দ্য ডিফারেন্স। আমি এসএসএল সার্টিফিকেট যেটা বললাম ওটা তো বুঝলাম, কিন্তু আমার ধরেন একটা ডিভাইস নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, আমি এখন একটা এন্ড পয়েন্ট একটা ডিভাইস নিয়ে আসলাম, ওই ডিভাইসে কিন্তু কোনো কনফিগার নাই, আমি করলাম কি ওখানে একটা ডিএসসিপি টা অন করে দিয়ে আমি লাগাই দিলাম, এখন সে একটা ডিএসসিপি তে আইপি পাইলো, ডিএসসিপি তে আইপি পেলে আমার ডাটা সেন্টারে যে কন্ট্রোলারটা আছে ও চিন্তা করলো যে এখানে একজন নতুন আসছে, একে কনফিগার করতে হবে, সে অটো ডিসকভার হবে, সে অটো ডিসকভার করবে, করে তাদের এসএসএল সার্টিফিকেট লেভেলে অথেন্টিকেশন হবে, হওয়ার পর সে তার কন্ট্রোলারের ভিতর তাকে মানে ইনসার্ট করে নেবে, নেয়ার পর তার কনফিগারেশন পুশ শুরু হবে অটোমেটিক। এই যে এসএসএল সার্টিফিকেট, এটা কি তার মানে কি সিসকো হোক, ফর্টিনেট জারি হোক, যারটা তার ডিফল্ট বক্সে ইনক্লুড করা আছে, সেটা এসডিএন এর ক্ষেত্রেও প্রযোজ্য, এসডি এর ক্ষেত্রেও প্রযোজ্য, এসডি-ওয়ান এর ক্ষেত্রেও প্রযোজ্য। মানে ওরা এসডিএন ও বাই ডিফল্ট এসএসএল সার্টিফিকেট ছাড়া হ্যান্ডশেকিং হয় না, এসডিএন ও। আচ্ছা, এটা ম্যান্ডেটরি, কারণ এখানে সব জায়গায় ফ্যাব্রিকটা অটোমেটিক আপ হয়। আপনি ফাইবার কেবল দুই দিকে দুই ডিভাইসে লাগাই দেওয়ার পর সে তাকে ট্রাস্ট করা শুরু করে কিসের এগেইনস্টে? এসএসএল সার্টিফিকেটের এগেইনস্টে। ঠিক আছে, আমি থ্যাংক ইউ রাস্কিন, আমার মানে অনেক নলেজ হয়েছে, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ মিস্টার এস চৌধুরী, আপনি হ্যান্ড রেজ করেছেন, প্লিজ আপনার ডিসকাশন। জি, থ্যাংক ইউ রাস্কিন। আমার আসলে থ্যাংক ইউ আপনার সেশনটা নেওয়ার জন্য। আপনার কাছে একটা কোশ্চেন হচ্ছে এরকম যে আমাদের এখানে এসডিএন, আমরা তো আপনি বলছেন যে এটা আসলে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্ক এবং এটা আসলে আলটিমেটলি অটোমেশনের একটা ম্যাচিউরড লেভেল। তো এখানে আপনার হচ্ছে গিয়ে অনেক কাজ যেগুলো আসলে দেখা যাচ্ছে ফায়ারওয়াল লেভেলে আমরা করতাম, এগুলো অনেক কাজ আবার ওপেন স্ট্যাকের ওই প্ল্যাটফর্মেও বা ওই সলিউশন দিয়েও করা হচ্ছে। সো মানে সো এইখানে অ্যাকচুয়ালি আপনি কি মনে করেন, একজন নেটওয়ার্ক অ্যাডমিন যিনি কারেন্টলি স্যার লেগেসি নেটওয়ার্ক করেন, টেক কেয়ার করেন, বা ফায়ারওয়াল টেক কেয়ার করেন, লোড ব্যালেন্সার টেক কেয়ার করেন, তার ক্যারিয়ার আসলে মানে গোয়িং ফরওয়ার্ড আসলে উইথ এসডিএন এনভায়রনমেন্ট আসলে কি হওয়া উচিত, আসলে আর আসলে ডেভেলপমেন্টটা কোন দিকে? খুব ভালো একটা কোশ্চেন করছেন আপনি, যেহেতু আমরা একই টিমে কাজ করি, আপনার কোশ্চেনটাকে আমি পজিটিভলি নিলাম। খুব ভালো কোশ্চেন বাবু ভাই, ধন্যবাদ। যেটা হচ্ছে আমি বলবো, আমি যেহেতু ধরেন এই ধরনের জিনিসপত্র আমি ইমপ্লিমেন্ট করছি, আপনি জানেন, ঠিক আছে, তাহলে আমি তো আমাকে নিয়েও চিন্তা করা উচিত যে আমার কি হবে ভবিষ্যৎ। আমি তো সব করে ফেললাম, এই জিনিস অ্যাচিভ করার পর আসলে আমাকেও দরকার নাই তো প্ল্যানিং পোরশনে বা ডিজাইন পোরশনেও আমাকে আসলে আর দরকার নাই। তাহলে আমার কাজ কি? আমার কাজ বলবো, আমি আমার নিজেকে যদি রেট করি, আমার নিজেকে যদি আমি বলেন যে আমি কি চাই, আমি আসলে নিজেকে এই মুহূর্তে, আমরা যেহেতু রোলটা সিস্টেম অ্যাডমিনের হাতে তুলে দিয়েছি অলরেডি, যেহেতু সব কাজ আমরা বলছি সিস্টেম অ্যাডমিন করবে, কিন্তু আমি সিস্টেম অ্যাডমিনকে দিলে সে শুধু নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারে বা করতে পারে, সে অনেক কাজই করতে পারে, ধরুন ফায়ারওয়াল রুলটাও সে দিয়ে দিচ্ছে। এটা ফল্ট হইলে ফায়ারওয়ালটার, তখন কে করবে? তখন কিন্তু আপনাকেই করতে হবে, আপনার টিমকে এসে করতে হবে। কালকে লোড ব্যালেন্সার আমি যতই ওর হাতে তুলে দিলাম যে ও ভিআইপি কনফিগার করে পারপাস সার্ভ করে নিয়ে চলে যাবে, আমার টাইম টু মার্কেট ফাস্ট হয়ে গেল, 5 মিনিটের ভিতরে বিজনেস অ্যাপ্লিকেশন কনফিগার করা শুরু করতে পারবে, বা 10 মিনিটের ভিতরে কাজ শুরু হয়ে যাবে, সিস্টেম অ্যাডমিনের হাতে এনাবল করে দিলাম, এবং সে ভিএমটিএম রেডি করে নেটওয়ার্ক রিচেবিলিটি নিয়ে আপনার কাছে আপনার ইন্টারভেনশন ছাড়াই ধরেন সে করে নিল, সাপোজ
আমি আমি পারফেক্ট এক্সাম্পল দিচ্ছি, এটার মানে এটা না যে আমার এনভায়রনমেন্টে এটা হবে বা হচ্ছে, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, সো এই ক্ষেত্রে এই যে ফায়ারওয়ালটা দাঁড়ায় আছে, ফায়ারওয়ালটা কি একটা টেকনোলজির উপরে দাঁড়াইছে, শুধু রুল দেওয়াটাই কি তার কাজ? ফায়ারওয়ালে ফল্ট হবে না? ফায়ারওয়ালে আপনার আপনার থ্রেট আপডেট বা আপনার যে সিকিউরিটি প্রোফাইল রিলেটেড কাজ আছে সেগুলো হবে না? সেগুলো কিন্তু সে পারবে না, সে করতে পারবে না। তো সে আপনার সার্ভিসটা অ্যাভেল করবে তার আপনার কাছ থেকে। আপনি এডব্লিউএস এ যান বা এজিওর যান, আপনি কি ক্লিকে না দেন, রাইট? আপনি কি সবকিছু করতে পারেন? হ্যাঁ, কিছু জিনিস আছে আপনাকে ওইএম এর কাছে যাইতে হয়, কিন্তু এডব্লিউএস এর সাপোর্টকে বলতে হয় যে এটা একটু দাও বা এটা একটু করো, কিছু কাজ আছে। হ্যাঁ, এডব্লিউএস পাবলিক ক্লাউড হিসেবে ওরা হয়তো অনেক কিছুই অ্যাডভান্স। আপনি বলতে পারেন যে ভাই পাবলিক ক্লাউডরা তো সব দিয়ে দিচ্ছে, ইউজারের তো আর কোনো টেনশন নাই। তারপরে কিন্তু আপনি নিজেও জানেন যে আমাদের কি পরিমাণ সাপোর্ট টিকেট রেজ করতে হয়, ঠিক আছে না? এবার আমি মোটিভেশনাল ফ্যাক্টরে যদি বলবো, আমার মেসেজ থাকবে যে আমি ট্রেডিশনাল লিগেসির একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থেকে নিজেকে আস্তে আস্তে বের করে আনতে হবে। আমাকেও আস্তে আস্তে ক্লাউড নেটিভ টেকনোলজির দিকে ঝুঁকতে হবে। আমার চাকরি এত ইজি না যে এই একটা জিনিসই কারো হাতে তুলে দিলে শেষ হয়ে যাবে। আমার আরো অনেক এরিয়া আছে যেখানে আমার ইনভলভমেন্ট লাগবে। আজকে যদি 2টা ডাটা সেন্টার কানেক্ট করতে বলেন, ট্রান্সমিশন লিংক, সেটা কে করে দিবে? সেটা কি সিস্টেম অ্যাডমিন পারবে? পারবে না। ওখানে ফল্ট হবে না? তাহলে আপনার এই যে সিসকোর ধরেন বা যেকোনো এসডিএন সলিউশন নিছেন, হার্ডওয়্যার আছে না? হার্ডওয়্যার ফল্ট হবে না? হার্ডওয়্যারের শপিং করতে হবে, এগুলো কে করবে? ফার্মওয়্যার আপডেট কে করবে? শপিং এর ক্ষেত্রেও তো আসলে খুব বেশি কাজ। হ্যাঁ ঠিক আছে, শপিংটা একটা রং এক্সাম্পল আমি দিব, কারণ এটা হচ্ছে অনসাইটের যে ডাটা সেন্টারের সাপোর্ট পারসন আছে সেই সব করে দিলেই শেষ, কিন্তু ফাইবার কেবল লাগাইলে কাজ হয়ে যাবে, রাইট? আমি খুব এগ্রি করি আপনার কথার সাথে, সরি। কিন্তু এই যে ধরেন শপিংটাকে আমি ধরবো না, কিন্তু এখানে আমাদের আরো অনেক মেইনটেনেন্স আছে না? এই নেটওয়ার্ক ক্রিয়েশনটাই কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের লাইফ? এর বাইরেও কিন্তু আপনার 100টা কাজ আছে। আমি রাস্কিন, আমি একটু অ্যাড করি আপনার সাথে বাবু। আমি যদি ধরো আমার এখানে এই অর্গানাইজেশনের কথা চিন্তা করি, আমাদের সকাল এবং বিকাল এই সময় চিন্তা হয় যে ফায়ারওয়াল রুল প্রভিশনিং এর কাজটা যদি আমরা আমাদের এখানে হেল্প ডেস্কে দিয়ে দিতে পারতাম, বিলিভ আস, ঠিক আছে? সকাল বিকাল এই কাজটা মনে হয়। এবং আমরা আসলে ইভেন আমার কাছে ম্যানেজমেন্ট থেকে অনেক ধরনের পুশ আসতেছে যে এই যে ফায়ারওয়ালের রুল প্রভিশনিং এই কাজটার জন্য কেন আমাদের এখানে আমরা যে L2 L3 লেভেলের যে রিসোর্স গুলো আমরা রাখতেছি, আসলে কি তাদের কাজটা কি ফায়ারওয়াল রুল প্রভিশনিং হওয়া উচিত না? ঠিক আছে, সো ইট সাম ডে হ্যাজ কাম অলরেডি। আমরা আসলে অনেক পিছাই গেছি আমার কাছে মনে হয়। আমরা এখনো শুধুমাত্র বলার জন্য তাদেরকে বলতেছি না ফায়ারওয়াল রুল প্রভিশনিংটা একটু ট্রিকি ব্যাপার স্যাপার আছে এখানে, আসলে এখানে ইট ইজ নট। বাট আসলে যেটা হচ্ছে যে আমরা আসলে ওই স্মার্ট টেকনোলজি এখন যাইতে পারি নাই বলে, কিন্তু ইট ইজ নট ফার অ্যাওয়ে, অলরেডি উই ডিলেড, ঠিক আছে? এবং এটা অলরেডি ইন্ডাস্ট্রিতে এই মোটিভেশনটা কিন্তু নট অনলি আমি বলবো যে আমরা এখন যেখানে আসছি কিনা, বাট সব জায়গাতে কিন্তু আমরা কিন্তু অলরেডি যারা লিগ্যাসি নেটওয়ার্কে কাজ করতেছে এরা ইজ ইন ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশনে আছি যে আমাদেরকে এই শুধুমাত্র আইপি বসায় আর এই ফায়ারওয়ালের রুল ম্যানেজ করে আমাদের ক্যারিয়ার সামনের দিকে আর 1, 2, 3 বছর থাকবে কিনা, আই হ্যাভ স্ট্রং ডাউট। সো এখানে আমাদের নিজেদের, তুমি যদি বলো তুমি না বড় ছোট বলে না, কারণ এখানে সবাই তো আসলে টাকার ব্যাপারটা এখানে একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? সবাই রিসোর্স নিয়ে চিন্তা করে, তুমি নিজে চিন্তা করলো বাবা। এখানে আমি যদি মানে রাস্কিন যেটা বললো, আমি একটু সহজ করে মানে কিংবা একটু কঠিন করে যদি বলি জিনিসটা, আসলে যদি আমরা যদি এই নেটওয়ার্কের অ্যাডভান্সমেন্ট যে জিনিসগুলো এখানে যারা আমরা আগে কাজ করতাম, মনে হয় কি যে আবার এখন এই পাইথন শিখবো, অ্যানসেবল শিখবো, এইগুলো এখন আর সহ্য, এই কনসেপ্টে যদি আমরা থাকি এবং এখানে যদি আমরা সত্যি সত্যি স্ট্রেস এবং ইফোর্ট না দিই, আমাদের ক্যারিয়ার আই সোয়ার ইউ 2 থেকে 3 বছরের পর আমাদের মানে চাকরিকেও দিক আর না দিক, আমরা নিজেরাই চাকরিতে টিকে থাকতে পারবো না। আমাদেরকে বলতে হবে ভাই থাকা দাও, চলে যাবে। ভাই আমি আপনাকে 2টা কথা বলতে চাই। এই যে এসডিএন এসডিএ সব তো ডিপ্লয় করছি, আপনার টিমের থেকে কয়জনের চাকরি গেছে এই পর্যন্ত? সবাইকে একটু শেয়ার করেন। না কারো চাকরি জানে, আমি বলতেছি না আমি বলছি আপনার কি রিসোর্স কমছে? ও বাড়ছে, আমাদের আপনার আরো বাড়ছে। তার মানে কি আপনার দিন দিন টেকনোলজি চেঞ্জ হয়ে আমরা আজকে ডাটা সেন্টার চালাইতেছি বাবু ভাই কয়টা? ধরেন 4টা। আগামী 4 বছর বা 5 বছরের ভিতরে ধরেন আমার অর্গানাইজেশনের ডাটা সেন্টার থাকবে 18 থেকে 20টা এজ ডাটা সেন্টার। আমার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট শহরে বা ডিভিশনাল শহরে একটা করে ডাটা সেন্টার ম্যান্ডেটরি। এটাই আর্কিটেকচারের রোড ম্যাপ আমাদের সবার। এই বড় টেলকো গুলা বলেন
বড় অর্গানাইজেশন গুলো বলেন, ডাটা সেন্টার আর এক জায়গায় রাখলে হবে না, সার্ভিস দিতে হবে রিজিওনাল সার্ভিস। আপনার ডাটা সেন্টার থাকতে হবে জোনাল ওয়াইজ। এখন আছে ডিভিশন, তখন যাইতে হবে জেলায় জেলায়, 64 জেলায় আমাকে ডাটা সেন্টার বসাইতে হবে। তখন আপনার যদি বলেন এসডিএন না থাকে বা এনে থাকে, আপনি ম্যানেজ করতে পারবেন? আপনার এখনই 3টা থেকে 4টা হইলে আপনি দুইবার চিন্তা করেন যে ভাই কিভাবে সামলাবো, কিভাবে ক্লোজ করব কাজ। আচ্ছা, কাজের ভলিউম বেড়ে যাচ্ছে। আমি আসলে সরি আপনার একটু কাট করি। তবে হ্যাঁ, আমি আসলে- আমি একটু বলি, জি। এরপর বলেন। আমি বলবো মেসেজ হচ্ছে একটাই, আমরা স্কিল ডেভেলপ করি। আমরা ইরেসপেক্টিভ অফ, আমার যদি স্কিল থাকে আমার চাকরি কেউ বাদ দিতে পারবে না, এই যত এসডিএন আছে। আমার আসলে পয়েন্টটা এখানেই, যে স্কিল যেটা ডেভেলপের কথা বলতেছি, ওইটা আসলে মানে কোন দিকে হওয়া উচিত আসলে, মানে ক্লাউড ওই নেটিভ, গাইডেন্স। এক লাইনে ক্লাউড নেটিভ, পাবলিক ক্লাউড শিখেন, হাইব্রিড ক্লাউড শিখেন, টেকনোলজি ওপেন শিফট, ওপেন স্ট্যাক, টেকনোলজি মানে নলেজটাকে নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, সরাই দেন। আপনি ইনফ্রার লোক না, আপনি বলতে পারেন যে ভাই আমি তো নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিন, আমার থেকে ওপেন স্ট্যাক জেনে কাম কি, ওপেন শিফট জেনে কাম কি। কালকে এমন দিন আসতে পারে যে আপনি ওপেন স্ট্যাক আর ওপেন শিফটে বসে কাজ করতেছেন, নেটওয়ার্কিং ছিল পুরানো দিনের টেকনোলজি। এরকম হইতে পারে আপনার রোল চেঞ্জ হয়ে যেতে পারে বাবু ভাই, হুনস। কারণ আপনি দেখা গেল আপনি এজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আপনি যখনই ইনফ্রাস্ট্রাকচার জেনে যাবেন, স্টোরেজ জানবেন, ব্যাকআপ জানবেন বা ইনফ্রাস্ট্রাকচার ভিএম জেনে যাবেন, তখন কিন্তু আপনার ডিমান্ড তখন আবার আগের মতো। সিস্টেম অ্যাডমিনের যা ডিমান্ড আপনারও তো তাই একই ডিমান্ড। সো যুগের সাথে আপনাকে আসলে চেঞ্জ করতে হবে। দিস ইজ মাই সিঙ্গেল। ওইটাই হচ্ছে কি আসলে পয়েন্ট, মানে আলটিমেটলি আমরা যদি এই রাস্কিন ভাই যে এটা বললো যে আলটিমেটলি আমরা যদি ওপেন স্ট্যাক ওপেন শিপ এই দিকে শিখে যাইতে পারি, আমাদের নেটওয়ার্কিং নলেজ তো আছেই। আলটিমেটলি নেটওয়ার্কিং কিন্তু মানে সফটওয়্যার ডিফাইন্ড হচ্ছে, হ্যাঁ থাকতেছে কিন্তু। রাস্কিন, আপনাদের আলোচনা আমি একটু জয়েন করতে যাচ্ছি। শিওর শিওর। অত্যন্ত আকর্ষণীয় আলোচনা, নিজেরা সংযত রাখতে পারি নাই। তো বেসিক্যালি আপনারা সবাই পয়েন্টগুলি প্রপারলি অ্যাড্রেস করেছেন। তো তারপরে আমি একটু শুরু থেকে যাইতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন বলতেছি সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক কবে সফটওয়্যার ডিফাইন্ড ছিল না? ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেমন সিসকো বা যেই হার্ডওয়্যার ইউজ করে এভরি টাইম দ্য নেটওয়ার্ক ওয়াজ সফটওয়্যার ডিপেন্ডেন্ট। কিন্তু এখন যেটা হয়েছে সেটা কিন্তু নেটওয়ার্কটা মোর ডিপেন্ডেন্ট হয়েছে। যেমন ধরেন এপিআই কথা বলতেছি আমরা, আমরা হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশনের কথা বলতেছি। আগে কোনো সময় চিন্তাও করা যেত না যে একটা নেটওয়ার্ক সুইচ ছাড়া সেটাই সম্ভব, রাউটিং করা সম্ভব। তো এখন দিন দিন কিন্তু মানে অ্যাকচুয়ালি আমরা সেই সফটওয়্যারেই কিন্তু আছি। একটা এমন জিনিস না যে সফটওয়্যার কিন্তু বাদ দিচ্ছি, সফটওয়্যার ছিল, সেই সফটওয়্যারটা বেটার পারফর্ম করার অ্যাবিলিটি তৈরি হয়েছে আজকে এই লং রানে এসে। তো সুতরাং আমরা নতুন করে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ঢুকতেছি না, বরঞ্চ আমাদের সেই সফটওয়্যার, যেই সফটওয়্যার দিয়ে আমাদের হার্ডওয়্যার রান করতো, সেই সফটওয়্যার গুলো মোর ক্যাপাবল হয়েছে, মোর এফিসিয়েন্ট হয়েছে, যার কারণে আমাদের রিসোর্স কম লাগছে, আমরা হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি কমাতে পারতেছি, এবং আমরা আমাদের প্রয়োজনীয় রিসোর্স আমরা যে কোনো মানে মানে ভেন্ডর ডিপেন্ডেন্সির বাইরেও আসার সুযোগ তৈরি হয়েছে। এই একটা বিষয়। আরেকটা এবং ফাস্টার টাইম টু মার্কেট, প্রজেক্ট ডেলিভারি ফাস্ট, যেটা ম্যানেজমেন্ট চাই, বিজনেস চাই, যেটার জন্য আমরা আসলে স্যালারি পাই। তুলছে আসলে এটা বাবুর মনের কোশ্চেন না, এটা ইচ্ছে করে পার্টিসিপেন্টরা ভুল না বুঝে, এই জন্য বাবুর কোশ্চেনটা সবাইকেই ক্যারিয়ারের জন্য তৈরি হইতে হবে সামনে, মোর ফরওয়ার্ড, হোয়াট উই আর ডুইং, এই জায়গায় আসলে বসে থাকা যাবে না, উই হ্যাভ টু গো মোর ফরওয়ার্ড। যদি আমরা সিস্টেম লেভেলে কাজ করি, আমাদের আর্কিটেক্ট লেভেলে চিন্তা করতে হবে। আমরা যদি নেটওয়ার্ক আর্কিটেক্ট লেভেলে চিন্তা করি, তাহলে আমাদেরকে মোর কমপ্লেক্স নেটওয়ার্ক ডিজাইনের ব্যাপারে ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। কারণ আমরা কিন্তু মানে সারা জীবন যেমন কাজ করব না, এটা সত্যি, আবার সারা জীবন এক জায়গায় বসেও থাকবো না। তো ওই বানরের মানে বাঁশবে তৈলাক্ত বাঁশবে উপরে ওঠার যে গল্প, আমরা যদি এক জায়গায় স্থির থাকি, আমাদের কেরিয়ার কিন্তু নিচের দিকে নামতে থাকবে, তৈলাক্ত বাঁশবে। আমরা যদি এখানে ওই নিজেদেরকে আপগ্রেড করে উপরের দিকে ওঠার চেষ্টা করি, দেখা যাবে যে 10 হাত উপরে উঠলে ঠিকই 2 হাত নিচে নামার পরে আমরা 8 হাত উপরে উঠতে পারতেছি। আর একটা সাডেন পিরিয়ড টাইম পরে কিন্তু আমাদের সবারই অবসরে যেতে হবে। একটা সাডেন পিরিয়ড অফ টাইম পরে কিন্তু আমরা এই ধরনের চিন্তা, এত কমপ্লেক্স চিন্তা কিন্তু আমাদের মাথায় রাখতে পারবো না। আমাদের কিন্তু তখন অন্য ডিসিশনে যেতে হবে, ডিসিশন মেকিং এ যেতে হবে। তো সেই পয়েন্ট অফ ভিউতে আমার কথা হচ্ছে যে আসলেই সবাইকে যেই জায়গায় থাকুক না কেন, সে এন্ট্রি লেভেলে থাকুক আর আর্কিটেক্ট লেভেলেই থাকুক, সবারই কিন্তু আসলে আরো সামনে যাওয়ার চেষ্টা কন্টিনিউ করতে হবে। যদি আমরা এই সেম কন্ডিশনে বা সেম জায়গাতে থাকতেও চাই, তাতেও কিন্তু আমাকে সামনে যাওয়ার চেষ্টা কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে, আদারওয়াইজ আমি কিন্তু পিছনে পড়ে যাবো। কারণ টেকনোলজি যত দ্রুত বাড়ছে, টেকনোলজি যত দ্রুত আসছে, এই জায়গাতে কিন্তু আমাদের আগায় যাওয়া ছাড়া কোনো আর উপায় নাই। জি কারেক্ট, থ্যাংক ইউ জুবাইর ভাই আরো ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, নেক্সট। থ্যাংক ইউ ভাই।
তানিম ভাই খুব আর কারো কোনো কোশ্চেন থাকলে খুব প্র্যাকটিক্যাল লেভেল কোয়েশ্চেন আসছে আজকে মোটামুটি বলা যায়, এবং আমি দেখতেছি আমাদের লোকজনই আমারে কোয়েশ্চেনটা করছে। ভালো কোয়েশ্চেন বাবু ভাই, টেনশন করার কারণ নাই, আমি আছি। না ভাই, অ্যাকচুয়ালি কি যে আলটিমেটলি মানে আমরা জানতেছি অটোমেশন হচ্ছে ইয়ে হচ্ছে, কিন্তু আসলে আলটিমেটলি জিনিসটা যে আসলে নতুন লেভেলের আসলে ক্যারিয়ারের এক্সপান্ড হচ্ছে, এইটার আসলে টাস্কটা আমি আসলে সবাই দিতে যাচ্ছিলাম যে কিছু আপনি এখানে অনেক কিছু নতুন শিখতে পারবেন। কারেক্ট কারেক্ট, ডেফিনেটলি। ওইটাই আর কি। জি, থ্যাংক ইউ। হ্যাঁ সাইফুর, আপনার কোশ্চেন করতে পারেন। সাইফুর ভাই আপনি আনমিউট করে কোশ্চেন করেন, মিউট আছে। আচ্ছা, আমার মনে হয় সাইফুর ভাই হ্যান্ড রেজ করেছে, কোশ্চেন করছেন। আমার মনে হয় তাহলে আমরা শেষ করতে পারি যদি আর কেউ কোশ্চেন না করেন। হ্যাঁ সরি তানিম ভাই, আমার একটু হ্যাঁ। নেটওয়ার্ক এটা হয়েছিল। হ্যাঁ প্লিজ। আমি আমার কোনো কোশ্চেন না, অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট থাকবে নাসিম ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে এইচডিএন এবং এইচডি1 এই দুইটারই যে আর্কিটেকচার লেভেলের একটা ডায়াগ্রাম, যে কোনো ডায়াগ্রাম যেগুলো আমরা যেমন টেনেন্ট, তারপর হচ্ছে আমরা বিভিন্ন ভিতরের যে পার্ট গুলো থাকে, হ্যাঁ এই যে এখন যেটা ভাইয়া শেয়ার করলো, এটার ইন্টারনাল যে স্ট্রাকচারটা, হ্যাঁ ভিতরের, যেমন এইচডি1 এর টেনেন্টের ভিতরে যে পার্ট গুলো থাকে, এইচডি1 এর আর্কিটেকচার, এটা যদি কোনো একটা শর্ট ডিসক্রিপশন সহ কোনো ডায়াগ্রাম থাকে ওনার কাছে। এটা তো ছিল হচ্ছে ভাইয়া ওভারঅল ডায়াগ্রাম, তাই না? যে ফুল ডিজাইনটা আমি চাচ্ছি যে এইচডিএন এর ভিতরে পার্ট গুলো যেগুলো আছে, যেমন লাইক টেনেন্ট, তারপরে সরি আমি অনেক কিছু নামগুলো ভুলে গেছি আরো। ভিতরে যেমন আমরা আরো কয়েকটা পার্টে ভাগ করি, এগুলোর একটু শর্ট ডিসক্রিপশন। আছে, ব্রিজ ডোমেন আছে। এক্স্যাক্টলি এটা আসলে এক্স্যাক্টলি ওইএম হ্যাঁ। টু ওইএম হুম, ডিফাইন, মানে ডিফার করে আর কি। আপনার যেটা হুয়াওয়েতে আচ্ছা বলে আচ্ছা এক নাম, নুয়াজে হয়তো আরেক নাম, সিসকোতে হয়তো আরেক নাম। মানে আপনি যদি বলেন যে হ্যাঁ টার্মস এর রেসপেক্টে হয়তো আইডিয়া হিসেবে দেখা গেল ওইএম ওয়াইজ কিছু আইডিয়া হয়তো আমি দিতে পারি, বাট ডিজাইন কিন্তু এটাই। টেনান্টের জন্য কিন্তু আলাদা ডিজাইন নাই। টেনান্ট কিন্তু একটা ইন্টারনাল সফটওয়্যার লেভেল আইসোলেশন। টেনান্ট আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা মানে টেনান্ট মানে এরকম না যে ধরেন আপনার এই হার্ডওয়্যারের মধ্যে আরেকটা ডিজাইন অ্যাড করতে হবে পাশে, না তা না। কিন্তু আপনার এই ডিজাইনের ভিতরে টেনান্ট ভিতরে তৈরি হবে যে হ্যাঁ আপনার আগে একটা বিল্ডিং এ 2টা ফ্ল্যাট ছিল, এখন 20টা ফ্ল্যাট হয়ে গেছে। সিম্পল, কিন্তু বিল্ডিং কিন্তু আর্কিটেকচার একই রয়ে গেছে। বিল্ডিং এর কিন্তু ডিজাইন চেঞ্জ হয় না, কিছু চেঞ্জ হয় না। এবং রইলো বাকি কম্পোনেন্ট গুলো, লাইক হচ্ছে যে ভিল্যান কে বলা হয় ব্রিজ ডোমেন। তারপরে হচ্ছে আপনি গ্রুপ করতে পারেন, আইপি অনেকগুলো গ্রুপ দিয়ে এন্ড পয়েন্ট গ্রুপ বলে, ইপিজি, এই ধরনের অনেক কিছুই করতে পারেন। এগুলো আসলে ইন্টারনাল সফটওয়্যারের ফিচার, নট ডিজাইন, কিন্তু নট আর্কিটেকচার। ওকে ওকে ওকে, এটা মানে ওই অনুযায়ী হ্যাঁ, ডিপেন্ড করে, যেমন ওই মনে যেটা এসএ যদি এক ধরনের হয়, হ্যাঁ এনএসএস এটা ধরো আরেকভাবে হ্যাঁ মেনশন করে। হ্যাঁ, একটা জিনিস আমি ওকে বলবো ক্লিয়ার। আপনার এই কথা অনুযায়ী, সেটা হচ্ছে দুইটা কনসেপ্ট আছে, একটাকে বলে মাল্টিপড, আরেকটাকে বলে মাল্টি সাইট। এই ওয়ার্ডটা যেহেতু আপনি মাল্টি বলছেন, সাইড। আমি বলতেছি। মাল্টিপড মানে হচ্ছে যে ব্যাংকে ধরেন 2টা সাইট আছে, ওইটা হচ্ছে একটা সাইট ধরেন হচ্ছে মতিঝিল আর একটা ধরেন মিরপুর। তাইলে এটা ব্যাংকরা কি করে, L2 লিংক দিয়ে কানেক্ট করে এই 2টা ডাটা সেন্টারকে, তখন ওইটা হয়ে যায় মাল্টিপড। লেয়ার 2 কে স্ট্রেস করে, এক সাইড বসে গেল একই আইপি অন্য সাইড থেকে রান করায়। এটা একটা ইউজ কেস, ঠিক আছে। আরেকটা ডিজাইন হয় যে হাইলি অ্যাভেলেবল 2টা সাইট অ্যাক্টিভ। মানে আপনার মিরপুর ইন্ডিভিজুয়াল সাইট, মতিঝিল ইন্ডিভিজুয়াল সাইট, মিরপুরের আইপি আলাদা, মতিঝিলের আইপি আলাদা, যেটা আমাদের টেলকোতে ইউজ হয়। আমরা আসলে ওই যে মাল্টিপড ইউজ করি না, আমরা মাল্টি সাইট ইউজ করি। যে আমার একটা ডাটা সেন্টার ফুল আউট হয়ে গেল, কোনো সমস্যা নাই, আরেকটা ডাটা সেন্টার দিয়ে আমি অ্যাক্টিভ দিয়ে সার্ভিস দিতে পারবো। আবার এট এ টাইম আমি 2টা ডাটা সেন্টারে ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমার বেনিফিট যেটা, সেটা হচ্ছে আমি 2টা ডাটা সেন্টার একই টাইমে ইউটিলাইজ করতে পারি। আর মাল্টিপডের ক্ষেত্রে যেটা প্রবলেম, যে একটা ডাটা সেন্টার অ্যাক্টিভ থাকে, ওটা ফেল করলে দেন ডিআর হিসেবে আরেকটা অ্যাক্টিভেট হয়। এটাই ডিফারেন্স। আর বাংলাদেশে এটা 99% ক্ষেত্রে ইউজ হয় মাল্টিপড। হ্যাঁ, আর এটা মনে হয় যে এসডিএন সলিউশন দিয়ে গেলে ফার্স্টের চয়েসটাই আছে, এই জিনিসটা আসছে যে মাল্টি সাইড না মাল্টি পড, তাই না? হ্যাঁ, মানে আগে তো ডিআর ছিল, আমাদের অনেক সফটওয়্যার আছে, ভিএমওয়্যার বলেন, বিভিন্ন ওইএম বলেন, ডাটা গার্ড, তারপর হচ্ছে সাইট রিকভারি ম্যানেজার, অনেক সফটওয়্যার দিয়ে ওরা ডিআর মেইনটেইন করছে না।
কিন্তু এসডিএন এ আসার পরে ওই যে হাই অ্যাভেলেবল দুইটা সাইড এট এ টাইম চলবে বা ইন্ডিভিজুয়ালি চলবে, এটা আরো অনেক এফিশিয়েন্টলি ম্যানেজ করা যায়, এটাই। এবং এসডিএন এর ক্ষেত্রে আপনার এই মাল্টিপডটাও খুব ভালো কাজ করে, যে আপনি একটা সাবনেট এই সাইডে রাখছেন আর একটা সাবনেটকে ঢাকায় রেখে একটা সার্ভার রাখছেন ঢাকায় আর একটা চিটাগাঙে, আপনি কিন্তু এসডিএন দিয়ে দুইটাই এট এ টাইম ইউজ করতে পারবেন, যেটা আমাদের ট্রেডিশনালে সফটওয়্যার দিয়ে আসলে অনেকটা ফলব্যাক টাইপের, অ্যাক্টিভ না ফলব্যাক, যে একটা সাইড ঢাকা বসে তারপরে ট্রাফিক ঘুরবে তারপরে চিটাং সাইড অ্যাক্টিভেট হবে, যেটা ডিআর। এখন কিন্তু ডিআর অনেক পুরনো কনসেপ্ট হয়ে গেছে, এখন কিন্তু সবাই হার্ডওয়্যার বা রিসোর্সের প্রপার অ্যাক্টিভিটি ইউটিলাইজেশন চায়, যার কারণে এসডিএন এর মতো টেকনোলজি আসলে আপনাকে এটা ইজিলি অ্যাচিভ করতে সাহায্য করে, এতটুকু বলতে পারি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর আর একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এসডি ওয়েন, হ্যাঁ, আমরা যদি শুধু এসডি ওয়েন নিতে চাই ডাটা সেন্টার হিসেবে, এসডিএন ইমপ্লিমেন্ট না করে, সেক্ষেত্রে কি আলাদা করে নেওয়া যাবে না? শুধু হ্যাঁ, নেওয়া যাবে, প্রত্যেকটাই আলাদা আলাদা কিনতে পারবেন, তিনটাই আলাদা আলাদা পাওয়া যায়, একটার সাথে একটা আচ্ছা ডিপেন্ডেন্ট না। আচ্ছা, আবার যদি আমি এসডিএন নিলাম, পরে আমি এসডি ওয়ান ইমপ্লিমেন্ট করতে চাই, দেন আমি শুধু পারবেন। লাইসেন্স অথবা আমার ওই যে ওভারলে নেটওয়ার্কটা শুধু আমাকে এনশিওর করতে হবে, এই না, তো? এসডিএন টা হচ্ছে ধরেন আপনার মোটামুটি ডাটা সেন্টারে যখন কিনবেন তখন এসডিএন, কিন্তু আপনি যখনই মাত্র একটু আগে টিপু ভাই বললো, যখনই উনি ব্রাঞ্চে যাচ্ছে ইনভেস্টমেন্ট কিন্তু উনাকে নতুন করে করতে হচ্ছে। ডাটা সেন্টারের সাথে এসডিএন এর সাথে এসডি ওয়ান এর কিন্তু একই লাইসেন্স না, এসডিএন একটা এসডিএন এর লাইসেন্স, এসডিএন টা কিন্তু সবার বেসিক প্রিন্সিপাল হচ্ছে জি এসডিএন, জি। সফটওয়্যার ডিফাইন্ড, এটা হচ্ছে একটা সূত্র, সফটওয়্যার ডিফাইন্ড, তিনজনেই সফটওয়্যার ডিফাইন্ড, এসডি পর্যন্ত কমন, বাকিটা চেঞ্জ হয়ে গেছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ক্লিয়ার। রাস্কিন, আমি আরেকটা ছোট্ট ইয়ে করতে চাচ্ছিলাম। আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ইয়েতে ছিল যে এরকম যে এসডিএন এর আরেকটা মানে বড় ইউজ কেস হচ্ছে ইস্ট ওয়েস্ট ট্রাফিকটা কন্ট্রোল করা, মানে আমাদের যেমন আগে যেটা ওটা করতে গেলে প্রাইভেট ভিলান ছাড়া কোনো উপায় ছিল না হয়তো, উপায় ছিল না। এখন এসডিএন এ কি এটার ব্যাপারটা কি আসলেই খুব বেশি সহজ, নাকি এখানে কিছু করা লাগে, মানে ইস্ট ওয়েস্ট ট্রাফিক মানে সার্ভার টু সার্ভার পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল করা? ট্রাফিকের জন্য আমি দুইটা টেকনোলজি দেখছি, আমি একটা টেকনোলজি দেখছিলাম একটা ওইএম এর, যেটাতে একটা ক্লিক দেওয়ার পরে অটোমেটিক ইস্ট ওয়েস্ট কন্ট্রোল হয়ে গেছে, একটা ক্লিক, ঠিক আছে ভাই, একটা ক্লিক দিছি অ্যাপ্লিকেশনে, ক্লিক দেওয়া মাত্র আমি দেখতেছি আরে আমার ইস্ট ওয়েস্ট কন্ট্রোল, মাইক্রো সেগমেন্টেশন যাকে বলে। আবার আরেক জায়গায় আমি দেখছি যে আমাকে ম্যানুয়ালি দুইটা গ্রুপ ক্রিয়েট করতে হয়, এবং গ্রুপ ক্রিয়েট করে আপনাকে ম্যানুয়ালি অ্যালাউ করতে হবে, বাই ডিফল্ট কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, এটাও দেখছি ডে ওয়ান থেকে বাই ডিফল্ট কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, মানে বাই ডিফল্ট ইস্ট ওয়েস্ট কন্ট্রোল এরকম আছে। একটা হচ্ছে আপনি নিজে করলেন, একটা ক্লিক দিলেন, আরেকটা হইতেছে ডে ওয়ান থেকেই হচ্ছে ইস্ট ওয়েস্ট কন্ট্রোল করা বা নর্থ সাউথ কন্ট্রোল করা, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, আপনাকে ম্যানুয়ালি অ্যালাউ করতে হবে। ওকে, বুঝতে পারছি। এবং সিসকোতে যেমন এটাকে বলে কন্ট্রাক্ট, এবং যে আমার একটা লিফট সুইচের আন্ডারেই আমি কিন্তু এটা করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একই সাবনেট, একই লিফট সুইচের আন্ডারে হোক বা ডিফারেন্ট সুইচের হোক বা একই সাবনেটের হোক, মানে ধরেন আপনার একটা সাবনেট আছে 10.100.01, আপনার 1 এর সাথে 2 বাই ডিফল্ট কথা বলতে পারবে না আপনি যদি না চান। বুঝতে পারছি। মানে এটা সুবিধা কি, যেমন আমরা ইমপ্লিমেন্ট করছি, এটা কেন করছি, কারণ হচ্ছে আমার একটা মেশিন যদি র্যানসমওয়্যার বা কোনো কিছু ইম্প্যাক্ট হয় বা ভাইরাস বা ট্রোজান বা ওয়ার্ম থাকে, সে রেপ্লিকেট করতে পারবে না, আমার ল্যানে ছড়াইতে পারবে না, নেটওয়ার্কে ছড়াইতে পারবে না, সেটা বাই ডিফল্ট কন্ট্রোল, নেটওয়ার্ক কমিউনিকেশন বাই ডিফল্ট বন্ধ, এটাই হচ্ছে বেনিফিট। তারপর ল্যাটারাল মুভমেন্ট বলে না, ইস্ট ওয়েস্ট ল্যাটারাল মুভমেন্ট, এই যে হ্যাকার ধরেন আপনার একটা সিস্টেমে ঢুকে গেছে, সে চাইবে কি, তার টার্গেট হবে যে আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলোর দিকে তার নজর থাকবে, ওখানে তো তার সে সবসময় স্থির থাকবে না, সে আরো ডানে বামে যেতে চাইবে, এইটাকে কন্ট্রোল করে, তাকে আসলে কোয়ারেন্টাইন করে রাখে এক জায়গায়। এনিওয়ে রাস্কিন ভাই, আমরা অলমোস্ট ক্লোজিং টাইমে চলে আসছি, 11:29। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে চমৎকার একটা প্রেজেন্টেশন দিয়েছেন এবং বেশ ভালো একটা ডিসকাশন রয়েছে, যারা কোশ্চেন করেছেন বিশেষ করে টিপু ভাই, বাবু ভাই, সাইফুল ভাই, জুবাইর ভাই, সবাইকে এগেইন থ্যাঙ্কস। আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরাম, আমরা সব ধরনের পোস্টিং আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেটার মাধ্যমে করে থাকি, এবং আমরা 23 এপ্রিল থেকে যে উইকলি টেকনিক্যাল সেশন প্রতি ফ্রাইডে 10 PM নিচ্ছি, অলরেডি আজকে 6 সেশন, আগের 5টা ভিডিও আমরা গ্রুপে আপলোড হয়েছে, এবং আজকের যেটা এটা রেকর্ডেড ভিডিও আমরা আজকে রাতেই আপলোড করব, এবং একই সঙ্গে আমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলও চালু করেছি, এখানেও এই ভিডিওটি আপলোড হবে। আর নেক্সট ফ্রাইডেতে হচ্ছে আমাদের নেক্সট সেশন হবে, এখানে বিকাশের হেড অফ আইটি গভর্নেন্স নাসমুল ভাই ইমেল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নেক্সট সেশনটা আমাদের
মাঝে নেবেন, আপাতত ওই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। জুবাইর ভাই, আপনার যদি কোনো ক্লোজিং কিছু থাকে, আদারওয়াইজ আমরা আজকে এখানে শেষ করবো আর কি। না, সবাইকে আমি অলরেডি ধন্যবাদ জানাইছি, তো আরেকবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করবো আমাদের পরবর্তী যে সেশনগুলো আপকামিং রয়েছে সবগুলিতেই আপনারা একটু প্রত্যেক শুক্রবার রাত্রে সময় রাখবেন, রাত 10টা থেকে ম্যাক্সিমাম আমরা 11:30 পর্যন্ত যাব। তো সবার কাছে অনুরোধ করবো আপনারা সবাই পার্টিসিপেট করবেন। আমরা চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি যে যাতে করে নতুন করে আমরা আবার পুরোনো জিনিসগুলা ঝালাই করতে পারি, পুরোনো জিনিসগুলা শিখতে পারি, এই ধরনের একটা প্র্যাকটিস তৈরি করা। তো এই গ্রুপ অন কাইন্ডস অফ গ্রুপ লার্নিং এর মতো আর কি। তো এটা সবাই উপকৃত হবে এবং সবার পার্টিসিপেশন আশা করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই থ্যাংক ইউ। এই সেম লিংক Thank কি থাকে না? না না না, লিংকটা চেঞ্জ হবে, লিংকটা আমরা গ্রুপে দিয়ে দিব। গ্রুপে দিয়ে আমাদের দেবো, পোস্টারে দিয়ে দেবো। একটা গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ বিডি। আচ্ছা এই ফেসবুক গ্রুপেই আমরা এই পোস্টগুলো করে থাকি। আপনারা যদি কেউ গ্রুপের মেম্বার না থাকেন, আপনারা গ্রুপে জয়েন করার রিকোয়েস্ট করলেই আমরা পেয়ে যাব। আমরা লিংকটা কি আমরা ইতে মেসেঞ্জারে কি দিয়ে দিব? হ্যাঁ, আপনি চ্যাট বক্সে ওই আমাদের ফেসবুকের লিংকটা করে দিলে যারা মেম্বার হয়নি তারা এখানে হয়ে যেতে পারবেন। ওকে ওকে, আপনি তাহলে মিটিংটা আরেক মিনিট কন্টিনিউ করেন, আমি মেসেঞ্জার গ্রুপে ইয়েটা দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। এবং আমার পক্ষ থেকে যেটা বলবো যে আপনারা নেক্সট সেশন গুলো অ্যাটেন্ড করেন, এগুলো যথেষ্ট ইনফরমেটিভ, মানে সব টপিকস এর উপর এখানে সেশন আছে এবং শিডিউল দেওয়া আছে। এবং যারা স্পেশালি আজকে জয়েন করছেন আমি অনেকজনকেই চিনি পার্সোনালি। সো থ্যাংক ইউ ফর দ্য অনার। আমি যথেষ্ট হ্যাপি যে আমি হয়তো কিছুক্ষণ সময় ব্যয় করছি আপনাদের সাথে, আমার যতটুকু ক্যাপাবিলিটি ছিল আপনাদের মধ্যে আমি ট্রান্সফার করার চেষ্টা করছি আর কি। সো আশা করি আরো সামনে হয়তো অন্যান্য সেশন বা অনেক কিছুতে দেখা হবে, এটাই আর কি। থ্যাংক ইউ। ওকে থ্যাংক থ্যাংক ইউ ইউ রাস্কিন ভাই। আর আমরা ওই চ্যাট বক্স আপনারা দেখেন, যারা জয়েন করেন আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা দেওয়া আছে, হ্যাঁ, facebook.com/groups/bdc সো গুড নাইট। আমরা তাহলে আজকে এখানে ক্লোজ করছি। থ্যাংক ইউ।